আচ্ছা, দেখা যায় মোটামুটি, যে ক্লিয়ার না হলেও চলবে না। তো আজকে আমরা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির 0 to Hero on পাওয়ার সিস্টেম পার্ট 2 এর 5 নাম্বার ক্লাস, অর্থাৎ ডিরেকশনাল, নন ডিরেকশনাল, ডিফারেন্সিয়াল রিলে, মেইন এন্ড ব্যাকআপ রিলে, এই সম্পর্কিত প্রোটেকশন নিয়ে কথাবার্তা বলবো। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ যারা পিজিসিবিতে চাকরি করবেন তাদের জন্য। 2 নাম্বার হচ্ছে যারা ডিস্ট্রিবিউশনে চাকরি করবেন তাদের জন্য, যারা জেনারেশনে চাকরি করবেন তাদের জন্য, এবং আরেকটা বিষয় হচ্ছে যারা বিভিন্ন হচ্ছে যে কোম্পানি আছে, যে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, মানে পাওয়ার সেক্টর নিয়ে কাজ করে এরকম কোম্পানি আছে, এইসব কোম্পানিতে চাকরি করবেন তাদের জন্য। তো এই বিষয়গুলো না জানলে, আমি আবারও বলেছি যে আপনাকে বিভিন্ন জায়গায় হয়রানি হতে হবে, যে আপনাকে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে, একজন বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে, একজন প্রাইভেট থেকে বিএসসি করছেন বলে আপনাকে বিভিন্ন জায়গায় অপমান অপদস্থ হতে হবে। তো এই বিষয়গুলো জানতে হবে, জানলে আপনার সিনিয়র যে তাকে সহ কাবু করে রাখতে পারবেন। তো সেজন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকের ক্লাসটি। প্রথমে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ডিরেকশনাল রিলে। নাম শুনে বুঝে যাচ্ছে তাই না? ডিরেকশনাল, ডিরেকশন মানে কি? দিক। যে কোনো একটা, আমরা যদি বলি এটা উত্তর দিকে গেছে বা দক্ষিণ দিকে গেছে, তার মানে কোনো কিছুর দিক নির্দেশ করার জন্য বা দিক প্রকাশ করার জন্য আমরা ডিরেকশনাল শব্দটি ইউজ করব। ঠিক এখানেও তেমনি সেম জিনিস, যে কোনো একটা রিলেকে আমি বললাম যে আপনি এই লাইনের দিকে তাকিয়ে থাকবেন। যদিও রিলেকে এরকম বলা যায় কি, আমার জানা নেই এরকম বলা যায় কিনা, তবে আমরা কিছু প্রোগ্রামিং করে কিছু কোড তার মধ্যে ঢুকিয়ে দিতে পারি যেন সে শুধু লাইনের দিকে তাকিয়ে থাকতে পারে। কেমন? তা আমরা এই ধরনের কোনো কিছু করে দিব, সেটা কিভাবে করব এই জিনিসটা বাস্তব জীবনে গেলে আপনারা নিজেরাই বুঝবেন। যেগুলো প্রোগ্রাম করে যারা রিলে বানায় তারাই করে আর কি, তারাই বলে দেয় যে এই পোর্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এইদিকে তাকাই থাকবে, ঠিক আছে? তো এটা যারা রিলে কোম্পানি বানায় তারাই মূলত এই প্রোগ্রামিং কোড গুলো করে দেয়। তারা করে কি, ডিরেকশনাল মানে হচ্ছে যে কোনো একদিকে সেটা আপনি ডিসাইড করবেন যে আপনি তাকে কোন দিকে তাক করে রাখবেন। যে আপনি বললেন যে ট্রান্সমিশন লাইনের দিকে তাকাই থাকতে, যে ট্রান্সমিশন লাইনের দিকে তাকাই থাকলো, ওই দিক থেকে যদি কারেন্ট আসে তখন সে কি করবে, কোনো একটা কিছুকে অপারেট করবে, বা কারেন্ট যদি যায় তাহলে কোনো একটা কিছুকে অপারেট করবে, কিন্তু একসাথে দুইটা জিনিসকে করতে পারবে না। মানে আসা এবং যাওয়া দুইটাকে একসাথে করতে পারবে না, হয় আসবে আর না হয় যাবে। যে কোনো একটাকে আপনি ওকে ডিক্লেয়ার করে দিতে হবে, আগে থেকে বলে দিতে হবে। এই জিনিসগুলোই আজকে আমরা একটু কথাবার্তা বলবো। তার মানে ডিরেকশন শব্দটা প্রথম আমরা কি বুঝলাম, যে কোনো একটা নির্দিষ্ট দিকে, একটু বুঝেন আপাতত। ডিরেকশনাল রিলে, ওকে, ডিরেকশনাল রিলে অপারেটস, বলা হচ্ছে এই রিলেটা অপারেট করবে বা কাজ করবে when the fault is driving power to flow in particular direction। একটা নির্দিষ্ট ডিরেকশনের কথা বলা আছে, যে কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে আপনি বলে দিবেন যে এই ডিরেকশনে যদি কারেন্ট আসে, এই ডিরেকশনে যদি পাওয়ার ফ্লো হয়, পার্টিকুলার ডিরেকশন মানে কি নির্দিষ্ট ডিরেকশনে যদি পাওয়ার ফ্লো হয়, তবেই এই ফল্টের জন্য এটাকে ফল্ট বলে ধরে নিয়ে আপনি এটাকে অপারেট করবেন। ঠিক আছে, আমরা এটা দেখলে ক্লিয়ার হয়ে যাব বিষয়টা। এটা সেন্স করবে দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লোয়িং, কারেন্টের দিক কোন দিকে, সে কারেন্টের কোন দিক থেকে ডিরেকশনটা, এবং কারেন্ট কোন দিক থেকে কোথায় যাচ্ছে, কারেন্ট ফ্লোয়িং ডিরেকশন, এটা কি করবে, সে সেন্স করবে, এটাকে সে নিবে এখান থেকে, যে ও কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, এই জিনিসটাকেই সে সেন্স করবে। ইটস অপারেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, এর এই যে অপারেশনটা হবে, এই যে বন্ধ হবে বা এই যে রিলেটা অপারেট করবে, অপারেট করার সে হচ্ছে স্বাধীন। কিসের থেকে স্বাধীন? অফ দ্য ম্যাগনিটিউড অফ ফল্ট কারেন্ট, ফল্ট কারেন্টের মানের উপরে সে স্বাধীন। মানে 5000 এম্পিয়ার হলেও সে ট্রিপ করবে, 5 এম্পিয়ার হলেও করবে, আর 500 এম্পিয়ার হলেও করবে। মান কত বড় হয়েছে, যেরকম আমরা আইডিএমটি রিলেতে মানের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টাইম, এটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের না। মানে বলছে কি, মান যাই হোক না কেন তার থেকে সে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন, মানের উপর সে নির্ভর করে না, সে শুধু দেখে যে দিকের উপর, কোন দিক থেকে কারেন্ট কোন দিকে যাচ্ছে। এখন আমরা একটু উদাহরণ দিয়ে দেখি। একটা ট্রান্সফরমারের ইনপুটে একটা পাওয়ার ঢুকছে, এই পাওয়ারটা এইভাবে করে এই বাসের মধ্যে সাপ্লাই দিল,
এই বাস থেকে দুটো ট্রান্সমিশন লাইনের মাধ্যমে আবার একটা বাসে গেল, এইভাবে লোডে চলে গেল। এই হচ্ছে একটা স্কিম আমরা কল্পনা করব। এই স্কিমটাতে আমরা একটু ফল্ট টল ঘটাবো। কোথায় ফল্ট হয়েছে আমি এটা একটু মুছে দিই। মনে করেন যে এইখানে একটা রিলে, ওভার কারেন্ট রিলে, কিন্তু এগুলো সব ওভার কারেন্ট রিলে। এইখানে একটা রিলে আমরা লাগিয়েছি, এইখানে একটা রিলে লাগিয়েছি। তো এ বি হচ্ছে নন ডাইরেকশনাল রিলে। কি বলেছি? নন ডাইরেকশনাল। নন ডাইরেকশনাল মানে কি? সে এদিকেও তাকাবে, এদিকেও তাকাবে, তার যে দিক থেকেই ফল্ট হোক সে ট্রিপ করবে। মানে তার কথা হচ্ছে আমার ভিতর দিয়ে ফল্ট কারেন্ট গেলেই হলো, আমি ট্রিপ করে যাব। ঠিক আছে, এবার এদিক থেকে এদিকে যাক কিংবা ওই দিক থেকে এদিকে আসুক, এটা আমার দেখার বিষয় না। এটার নাম হচ্ছে নন ডিরেকশনাল। আর এই সি এবং ডি দুটো রিলে আমরা লাগিয়েছি লাইনের মধ্যে। এই সি ডি রিলে হচ্ছে ডিরেকশনাল রিলে। ডিরেকশনাল রিলে মানে তাকে আমরা ডিরেকশন বলে দিয়েছি। দেখুন এই টিক চিহ্নটার খেয়াল করুন, ডিরেকশন বলে দিয়েছি যে এই দিক থেকে এই দিকে, মানে সে তাকাচ্ছে কোন দিকে? এই দিকে। যদি কোনো কারণে কারেন্ট এই দিকে যায়, এই দিক তাকানো এর অর্থ কি? কারেন্ট যদি এই টিক চিহ্ন বরাবর যদি কোনো কারেন্ট যায় সে অপারেট করবে। এই টিক চিহ্ন যেদিকে আছে ওই বরাবর যদি কারেন্ট যায় সে অপারেট করবে। তাকে আমরা সেট করে দিয়েছি, বলেছি যে এই দিকে তাকাই থাকো তুমি, এবং এইদিকে যদি কোনো কারেন্ট যায় তাহলে সে অপারেট করবে, অন্যথায় করবে না। আচ্ছা, এই ডি তে আসেন। ডি তেও আমরা ডিরেকশনাল রিলে লাগিয়েছি এবং সেও এইদিকে তাকিয়ে আছে যে এইদিকে যদি কোনো কারেন্ট যায় তাহলেই সে অপারেট করবে, অন্যথায় সে করবে না। আচ্ছা, এখন আসেন স্বাভাবিকভাবে কারেন্ট কোন দিকে যায়? স্বাভাবিকভাবে এই দিকে দিয়ে এইভাবে করে এই কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে। আবার এইভাবে করে এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে। কেন? এইভাবে করে গিয়ে এই বাসে উঠবে, বাস থেকে লোডে কারেন্টটা যাচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক কারেন্ট। কোনো অসুবিধা যখন হয় নাই তখনের কারেন্ট, ঠিক আছে। যখনই একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে এইখানে একটা ফল্ট রয়েছে, দেখুন এই যে এখানে একটা ফল্ট রয়েছে, ফল্ট। যখনই এই ট্রান্সমিশন লাইনের মধ্যে একটা ফল্ট রয়েছে তখন এই ফল্টের মধ্যে ফল্ট কারেন্ট কোনখান দিয়ে যাবে? ফল্ট কারেন্ট এইভাবে করে, আমি অন্য কালার নিই, লাল কালার নিই। ফল্ট কারেন্ট এইখান থেকে এইভাবে করে এই রিলের মাধ্যমে এইভাবে করে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে এক। আবার কোন দিক দিয়ে যাবে? এটার মাধ্যমে এইভাবে করে এই দিয়ে যাবে। তার মানে হচ্ছে এখন ফল্ট কারেন্ট এইভাবে করে এটা দিয়েও যায়, আবার এই রাস্তাটা হয়ে এইভাবে করে ঘুরে এদিক দিয়েও আসে। বুঝা গেছে? তাহলে ফল্ট কারেন্টের এইখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার রাস্তা কয়টা? দুইটা। একটা হচ্ছে এইভাবে করে নিচের এখান দিয়ে করে এইভাবে যায়, আর একটা হচ্ছে এইভাবে করে উঠে এইভাবে করে এসে, যেহেতু ফল্ট এখানে তাহলে এই বাস হয়ে এইভাবে করে আসে। ওকে, তাহলে এখন ফল্ট কারেন্ট যাচ্ছে এইভাবে দুই রাস্তা দিয়ে। এখন খেয়াল করে দেখেন তো এইখানে যে রিলে গুলো লাগানো আছে, এই আমরা ডিরেকশনাল রিলের দিকে একটু যদি তাকাই, এই দুইটা সি এবং ডির দিকে যদি তাকাই, দেখুন তো সি কি দেখছে? সি বলতেছে যে এদিকে কোনো কারেন্ট যায় না। এখন কারেন্টের ডিরেকশন কোন দিকে? কারেন্টের ডিরেকশন এই দিকে, এইভাবে, আর এটা এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে কারেন্টের ডিরেকশন। এখন সি কি বলে? সি বলছে যে এদিকে যদি কারেন্ট যায় তাহলে আমি ট্রিপ করব, অন্যথায় আমি ট্রিপ করব না। আসলে কারেন্ট কি এদিকে যায়? যায় না। এজন্য সি ট্রিপ করলো না, কারণ আগে যেভাবে কারেন্ট যাইতো এখনো ফল্ট কারেন্টটাও তার ভিতর দিয়ে সেম দিকে যায়, এই দিক থেকে যাচ্ছে, এ থেকে সি এর দিকে যাচ্ছে। তাহলে এ থেকে সি এর দিকে গেলে এই রিলেটা এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নিবে। কিন্তু যদি কখনো সি থেকে এর দিকে যদি যাইতো, এই টিক চিহ্ন যেভাবে দেয়া এইভাবে যদি যাইতো, তখন সে এটাকে ফল্ট বলতো। তাহলে এটাকে সে এখন ফল্ট বলে না। কেন? সে দেখতেছে যে না, ডিরেকশন ঠিক আছে। আচ্ছা, আসলাম এইভাবে করে এসে এদিকে যাচ্ছি। এখন ডির কাছে আসেন। ডি কি বলে? যে এইদিকে টিক চিহ্ন দেওয়া, ডির টিক চিহ্ন সেম দিকে, ডি থেকে বি এর দিকে এইভাবে দেওয়া, এবং কারেন্টের ডিরেকশনও দেখেন, কারেন্টের ডিরেকশনও এদিকে। তাহলে ডি বলছে হ্যাঁ, আমি যে ডিরেকশন দিয়ে রেখেছি এখন কারেন্টও সেম ডিরেকশনে, তার মানে এটা ফল্ট।
এই জন্য সে সাথে সাথে এইখানে যে সার্কিট ব্রেকার থাকবে এটাকে সে অপারেট করে দিবে। এই রিলেটা অপারেট হবে, রিলে অপারেটের সাথে সাথে এই সার্কিট ব্রেকারটা অপারেট করবে, আর অপারেট করার সাথে সাথে এই লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই লাইনটা কি হয়ে যাবে? ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে, এখন যখন ডিসকানেক্ট হয়ে যাবে, এই লাইনটা ডিসকানেক্ট হলে এই জিনিসটাকে প্রোটেকশন দেয়া থাকবে, এই জিনিসটাও ডিসকানেক্ট হয়ে যাবে। মানে ও যদি ডিসকানেক্ট হয় ওকেও সে ডিসকানেক্ট করে দিবে। যখন এই ডিসকানেক্ট হয়ে গেল আবার এ ডিসকানেক্ট হয়ে গেল, এই দুইজন যেহেতু ডিসকানেক্ট হয়ে গেল, তখন এই ট্রান্সমিশন লাইনটা ট্রিপ করে গেল, বন্ধ হয়ে গেল। বুঝা গেছে? এই ট্রান্সমিশন লাইনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই লাইনটা তো ভালো ছিল, এই লাইনটা তো ফল্টি না। এই জন্য দেখেন এই লাইনটা এখনো কিন্তু চালু আছে। এই লাইনটা তখন এইভাবে করে লোডকে সাপ্লাই দিবে। তার মানে যেটা ভালো লাইন ছিল এটা ভালো অবস্থাতেই আছে, আর যেটা খারাপ লাইন ছিল, নষ্ট লাইন, ফল্টি লাইন ছিল, সেটা ট্রিপ করে গেছে। এখন এই ট্রিপটা কিভাবে করছে? ট্রিপটা করছে যে এইভাবে ডিরেকশনাল, আমরা ডিরেকশন দিয়ে রেখেছি যে কখনো কারেন্টের ডিরেকশন এদিকে হলেই সেটাকে ফল্ট হিসেবে ধরে নিও, এবং সেটার মান যত কম হোক বেশি হোক যাই হোক না কেন মানের দিকে তাকানোর দরকার নাই, ডিরেকশন কখনো এদিকে হলেই সাথে সাথে এটা ফল্ট। এবং সে এই কাজটাই করেছে। যখনই দেখেছে কারেন্টের ডিরেকশনটা এইভাবে উপরের থেকে নিচে ডিরেকশন মিলে গেছে, সাথে সাথে সে এটাকে ওপেন করে দিল, মানে সার্কিট ব্রেকারকে কমান্ড দিয়ে সার্কিট ব্রেকার ওপেন করলো। আর যেহেতু এটা একই প্রোটেকশন স্কিমে, কিছুক্ষণ পরে বুঝবেন যে প্রোটেকশন স্কিমটা কি জিনিস, সেহেতু এটা বন্ধ হলে এটাকেও বন্ধ করলো, আর এটা বন্ধ হলে এদিক থেকেও ফল্ট কারেন্ট যেতে পারে না, এদিক থেকেও ঘুরে আসতে পারে না। তার মানে এই লাইনটা নষ্ট লাইন হিসেবে ট্রিপ করে গেল, আর এদিক থেকে এই লোডের মধ্যে এই লাইনটা সাপ্লাই দিতে থাকলো। এই হচ্ছে ডিরেকশনাল এবং নন ডিরেকশনাল এর বিষয়বস্তু। আমরা নন ডিরেকশনাল নিয়ে থিওরি পড়বো, তারপরও আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে ডিরেকশনাল মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট দিকে তাকে ডিক্লেয়ার করে দেয়া থাকবে যে এদিকে যদি কখনো কারেন্ট যায় তখনই সে অপারেট করবে, অন্যথায় সে করবে না। এই হচ্ছে ডিরেকশনাল রিলে। এখন আসেন নন ডিরেকশনাল রিলে কি জিনিস। Non-directional relay: when there is a fault in power system, power flow through fault, non-directional relay operate irrespective or direction of flow of current. খুব ইজি একটা বিষয়। কিছুক্ষণ আগে আমি বলেছি যে এই ব্যাটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? সে কোনো দিকের উপর নির্ভর করে না। when there is a fault, when there is fault in power system, পাওয়ার সিস্টেমের যেখানেই কোনো একটা ফল্ট সংঘটিত হবে, পাওয়ার ফ্লো থ্রু ফল্ট, তখন ওই ফল্টের কারণে ওই ফল্টের যে পাওয়ার সেটা যখন এটার ভিতর দিয়ে ফ্লো হবে, নন ডিরেকশনাল রিলে অপারেট। ঠিক আছে? তখন সে কি করবে? অপারেট করবে। এবং সেটা কিসের উপর নির্ভর করে না? ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্টের উপর ইরেসপেক্টিভ, সে নির্ভর করে না কিসের উপর? ডিরেকশন অফ ফ্লো অফ কারেন্ট, কারেন্টের কোন দিক থেকে কোথায় যাচ্ছে এই ডিরেকশনের উপর সে কোনোদিনও নির্ভর করে না। শুধু তার ভিতর দিয়ে ফল্ট কারেন্ট গেলেই সে বুঝে নেয় ও ফল্ট হয়েছে। আচ্ছা, এখন আসেন এই যে এটা বুঝার জন্য, নন ডিরেকশনাল বুঝার জন্য আমরা এখান দুইটা চিত্র এখানে নিয়েছি। জেনারেটর থেকে এইভাবে করে গ্রিডে আপনি পাওয়ার সাপ্লাই দিচ্ছেন, মধ্যখানে ট্রান্সফরমার বহু কিছু আছে, শুধু আপনি স্কিমটা বুঝেন, মানে জেনারেটর থেকে গ্রিডে পাওয়ার যাচ্ছে এই স্কিমটা বুঝেন। তো এইখানে আপনি নন ডিরেকশনাল রিলে ব্যবহার করতে হবে। কেন? যখন দেখেন এই জেনারেটর থেকে আপনি গ্রিডে পাওয়ার যাচ্ছে, তখন যদি জাস্ট রিলের পরে ট্রান্সমিশন লাইন, মানে গ্রিডের এই লাইনের মধ্যে যদি কোনো ফল্ট হয়, এই যে এইভাবে যদি এই জায়গায় যদি কোনো ফল্ট হয়, তখন এই ফল্টের কারেন্টটা কোথা থেকে দিবে? ফল্টের কারেন্টটা এই যে এই জেনারেটরের থেকে যাবে, এই জেনারেটরের থেকে ফল্ট কারেন্টটা এইভাবে করে যাবে, এই ফল্ট কারেন্টটা এইভাবে করে আসবে, গ্রিড থেকেও এই ফল্ট কারেন্টটা আসবে। ঠিক আছে? এই ফল্ট কারেন্টটাকে মিট আপ করার জন্য এই ফল্ট কারেন্টটা কোনখান থেকে টান দিবে? তার সাথে সংশ্লিষ্ট সকল লাইন থেকে সে টান দেওয়ার চেষ্টা করবে। তো এই জেনারেটর থেকে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুতের থেকে কারেন্ট কি করবে? এইভাবে করে রিলের ভিতর দিয়ে করে এই ফল্টে চলে যাবে। যখন যাবে তখন সে এই রিলেটা কি বুঝবে? রিলে বুঝবে যে আমার ভিতর দিয়ে ফল্ট গেল। এখন কোন দিক থেকে গেছে তার দেখার দরকার নাই, সে শুধু বুঝবে যে ফল্ট গেল, ফল্ট কারেন্ট গেল, সাথে সাথে সে অপারেট করবে এবং
এইখানের যে সার্কিট ব্রেকার থাকবে সেটাকে কমান্ড পাঠাবে, আর কমান্ড পাঠালেই সার্কিট ব্রেকার ওপেন করে দিবে। তাহলে এইভাবে এই রিলেটা কাজ করলো। এইখানে আসেন দ্বিতীয় চিত্র। যদি জেনারেটরের ভিতরে কোনো ফল্ট হয়, এমন হতে পারে না যে জেনারেটরের ওয়াইন্ডিং পুড়ে গিয়ে শর্ট হয়ে গেছে একটার সাথে একটা, তাহলে জেনারেটরের ইন্টারনাল ফল্ট হলো। যদি ইন্টারনাল ফল্ট হয়, এই ফল্ট কারেন্টটা কোনখান থেকে আসবে বলেন তো? এই ফল্ট কারেন্টটা সাপ্লাই দিবে গ্রিড। তখন এই গ্রিড থেকে এইভাবে করে, ও টাইম আউট হয়ে গেছে না, যাই হোক ঠিক করে দিচ্ছি আমি। আচ্ছা, তো যেটি বলছিলাম যে এই জেনারেটরের যে ফল্ট, এই ফল্ট কারেন্টটা কোনখান থেকে আসবে? এই গ্রিড থেকে আসবে। যেহেতু গ্রিডে তো অনেক বিদ্যুৎ আছে, তাই না? মানুষ, আমি হয়তো জেনারেটর আমারটা নষ্ট হয়ে গেছে, আরো অনেক জেনারেটর তো এই গ্রিডে বিদ্যুৎ দিচ্ছে। তাহলে ওই গ্রিড থেকে বিদ্যুৎ এইভাবে করে আসবে, এই রিলের ভিতর দিয়ে ঢুকে এই জেনারেটরের ভিতর দিয়ে এই ফল্টটাকে এইভাবে করে ফল্ট কারেন্ট প্রবাহিত হবে। এখন দেখেন এই রিলে কি বুঝলো? রিলে বুঝলো যে তার ভিতর দিয়ে, তার সিটির ভিতর দিয়ে ফল্ট কারেন্ট যাচ্ছে। তাহলে ফল্ট কারেন্ট গেলেই সে কি করবে? সাথে সাথে সে বুঝে যাবে ও ফল্ট হয়েছে, সে আবার ট্রিপ কমান্ড দিবে, সার্কিট ব্রেকারটাকে ওপেন করে দিবে। তাহলে বলেন এইখানে এই রিলেটা যদি আমরা ডাইরেকশনাল ইউজ করতাম অসুবিধা হতো কিন্তু। কেন? যদি আমরা ডাইরেকশনাল ইউজ করতাম তাহলে শুধুমাত্র জেনারেটরের থেকে ওই দিকে প্রোটেকশন দেওয়া যেত, অথবা ওই দিক থেকে এদিকে যে কোনো একদিকে প্রোটেকশন দেওয়া যেত। কিন্তু নন ডিরেকশনাল ইউজ করাতে কি লাভ হয়েছে? জেনারেটরের ভিতরেও যদি ফল্ট হয় তাহলেও ট্রিপ করবে, জেনারেটরের বাইরে গিয়েও যদি ফল্ট হয় তাহলেও ট্রিপ করবে। এবং আমরা চাই এটা, যে জেনারেটরের বাইরেও যদি কোনো ফল্ট হয় জেনারেটর ট্রিপ করুক, জেনারেটরের ভিতরেও যদি কোনো ফল্ট হয় তাও জেনারেটর ট্রিপ করুক। এই অবস্থা যদি আমরা চাই তাহলে এখানে আমরা ডিরেকশনাল ইউজ করতে পারবো না, ইউজ করতে হবে কি নন ডিরেকশনাল। হ্যাঁ, ওভার কারেন্ট রিলে বা যেটাই হোক না কেন, আপনারা দেখবেন সামনে আরো অনেক কিছু আছে যে নন ডিরেকশনাল রিলে। এক কথায় যদি আমরা বলি, আমরা নন ডিরেকশনাল রিলে এখানে ব্যবহার করব। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে ডিরেকশনাল কি জিনিস এবং নন ডিরেকশনাল কি জিনিস। আমরা নেক্সট পেজে চলে যাই। এখন আসেন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। আমরা তো ডিরেকশনাল রিলে সম্পর্কে পড়েছি, এখন ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে নিয়ে একটু কথাবার্তা বলবো। ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে, দ্য ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে রেসপন্স টু দ্য রিভার্সাল অফ পাওয়ার ফ্লো। রিভার্সাল মানে কি? বিপরীতমুখী বা বিপরীত দিক থেকে, ঠিক আছে? এখন বিপরীত দিক থেকে আমরা বলে দিয়েছি যে পাওয়ার এদিক থেকে এদিকে যাবে, আর তাকে বলেছি উল্টা দিকে তাকাই থাকতে। তাহলে কখনো যদি এদিক থেকে ওই দিকে না গিয়ে ওই দিক থেকে আসা শুরু করে, মানে তার টিক চিহ্ন যেদিকে আছে সেদিক থেকে আসা শুরু করে, সেটাই তো উল্টা, তাই না? এই কথাই বলা হচ্ছে যে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে রেসপন্স, সে কি করবে? রেসপন্স করবে, সে অ্যাক্টিভ হবে কখন? টু দ্য রিভার্সাল অফ পাওয়ার ফ্লো ফ্রম এ ডেফিনিট ডিরেকশন। একটা তাকে নির্ধারিত ডিরেকশন দেওয়া থাকবে, সেই ডিরেকশনের উল্টা দিকে রিভার্সাল দিক দিয়ে যদি পাওয়ার ফ্লো হয়, তখনই এই ডিরেকশনাল ওভার কারেন্ট রিলেটা কি করবে? রেসপন্স করবে বা অপারেট হবে। দ্য ডিরেকশনাল রিলে সেন্স দ্য পাওয়ার ফ্লো, সে কি করবে? সেন্স করবে পাওয়ার ফ্লো ডিরেকশন বাই মিনস অফ ফেজ অ্যাঙ্গেল থিটা বিটুইন করসপন্ডিং ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। সাধারণত এই কাজটা সে কিভাবে করে, এই কথাটাই ব্যাখ্যা করার জন্য এটা এনেছি। সে কাজটা কিভাবে করে? সে যেটা করে হচ্ছে যে এই যে সেন্সটা করে, সে এই সেন্সটা করে হচ্ছে ডিরেকশন বাই মিনস অফ ফেজ অ্যাঙ্গেল থিটা। সে মূলত ফেজ অ্যাঙ্গেলটাকে নেয়, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ থিটা, সেই কোণ থিটার মানটাকেই সে গ্রহণ করে বা সে তাকায় দেখে, সেই কথাই বলা হচ্ছে। এই যে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে সে ডিরেকশনটা বুঝে কেমনে, যে উল্টা থেকে আসলো যে তাকে ট্রিপ করতে হবে, এই বিষয়টা উল্টা সে যে কিভাবে বুঝে? এ বুঝে হচ্ছে যে সে মূলত তাকায় হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ থিটার দিকে। when theta is less than, এই শর্তটা দেখেন, when theta is less than plus minus 90 ডিগ্রি, থিটা যদি প্লাস 90 হোক মাইনাস 90 হোক, থিটার মানটা যদি 90 এর কম যদি হয়,
তখন দ্য রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার এর সূত্র কি? P is equal to BI cos theta is পজিটিভ। যদি থিটার মানটা প্লাস হোক মাইনাস হোক 90 ডিগ্রির যদি কম হয় তখন সে এটাকে পজিটিভ হিসেবে ধরে নেয়, এবং আসলে বাস্তবে আমাদের পজিটিভ পাওয়ার কিন্তু ওই কম ডিগ্রির ভিতরেই, ঠিক আছে, প্লাস মাইনাস 90 ভিতরে। when the power flow through reverse direction, যদি পাওয়ারটা এই সঠিক ডিরেকশনে না হয়ে যদি উল্টা ডিরেকশনে হয় ডিউ টু এনি ফল্ট, এবং এটা কখন উল্টা হবে? কোন একটা ফল্টের কারণেই হবে, থিটা বিকামস গ্রেটার, থিটার মানটা বড় হতে থাকে, and then প্লাস মাইনাস 90 ডিগ্রি and গ্রেটার দেন কত হয়? সেটা গ্রেটার থিটার মানটা কত হয়? 90 ডিগ্রি প্লাস মাইনাস, প্লাস হোক মাইনাস হোক 90-র উপরে গিয়ে চলে যায়, 90-র উপরে 91, 95, 120, 130, মানে 90-এর উপরে যদি যায় গ্রেটার দেন 90 ডিগ্রি থিটার মান, তখন আমরা ধরে নিব যে পাওয়ার ফ্লো ডিরেকশনটা উল্টা দিক দিয়ে। তখন P is equal to BI cos theta becomes negative in sign, তখন এই পাওয়ারের মানটা কিসে আসে? উল্টা হয়, মাইনাস হয়ে যায়, মাইনাস। এই জিনিসটাই মূল জিনিস। সে কিভাবে বুঝে? যখন একটা নির্দিষ্ট দিকে মানে পজিটিভ দিকে যখন পাওয়ার ফ্লো হয় তখন থিটার মান থাকে প্লাস মাইনাস 90 ডিগ্রি থেকে কম, বা ম্যাক্সিমাম 89 ডিগ্রি ধরতে পারেন আপনারা, যে 90 এর কম, সোজা কথা। আর যদি থিটার মানটা 90 এর উপরে যায় তখন আসলে পাওয়ার ফ্লোটা যেদিকে হওয়ার কথা ছিল তার উল্টা দিকে হয়, তখন পি এর মানটা নেগেটিভ হয়, সাইনে মাইনাস পি হয়, ঠিক আছে। যে আপনারা দেখবেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন কিংবা বিভিন্ন পাওয়ার হাউসে চাকরি করছেন, যে যখন আমরা বলি যে কোনো একটা বিদ্যুৎ আসছে, মানে আপনার গ্রিডে যদি কোনো বিদ্যুৎ ঢুকে তখন হচ্ছে মাইনাস, এটার সামনে মাইনাস পি, মানে এই বিদ্যুৎ আসলে সেটাকে আমরা বলবো মাইনাস, আর বিদ্যুৎ যদি আমার গ্রিড থেকে কোথাও যায় তখন এটাকে বলবো প্লাস, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিন্তু সবাই জানি আর কি, এই বিষয়টা কিন্তু এখান থেকে আসছে, যে বিদ্যুৎ যদি আসে তখন তার ডিগ্রি অ্যাঙ্গেল হয় একরকম, যখন সে যায় তখন তার ডিগ্রি অ্যাঙ্গেল থাকে আরেক রকম। তো সেই জন্যই ওইখান থেকে বুঝে নেওয়া হয় যে বেসিক্যালি পাওয়ার ফ্লোটা কোন দিকে, যে কি আসতেছে নাকি যাচ্ছে। তো এইভাবে করে আমরা এই ডিটারমাইনটা করে, মানে রিলেটা বুঝে যে থিটার মানটার দিকে সে শুধু তাকায়, অন্য কিছু কি তাকায় না আর কি। তারপর আর কি আছে, আরো কিছু বিষয় আছে, আমরা একটু দেখি। এটা একটু মুছে দিই। Hence, when the phase angle becomes greater than plus minus 90 degree, তাহলে আমরা কি বুঝলাম? যে যখনই সে প্লাস মাইনাস 90 ডিগ্রির উপরে হবে এই ফেজ অ্যাঙ্গেল বা থিটার মানটা, উইথ কারেন্ট অ্যাবভ পিকআপ সেটিং, এবং সাথে সাথে আর কি থাকতে হবে? কারেন্টের মানটা থাকতে হবে না? একটা নির্দিষ্ট রিলেকে আমরা কি করি? একটা সেট করে দিই। গত ক্লাসে আমরা শিখেছি যে তাকে একটা সেটিং করে দিই, যে পিকআপ ভ্যালু যে 5 এম্পিয়ার সেকেন্ডারিতে হলেই তুমি ট্রিপ করবে, অথবা 6 এম্পিয়ার হলেই ট্রিপ করবে। এই যে সেটিংটা দিয়ে দিব, ওই সেটিং ভ্যালু বা পিকআপ ভ্যালুটার উপরে যদি কারেন্টটা যায় এবং এটা যদি আমরা দেখি যে 90 ডিগ্রির উপরে, তখন আমরা বুঝে নিই দ্য ডিরেকশনাল ওভার কারেন্টটা অপারেট, ওই ডিরেকশনাল ওভার কারেন্টটা তখন কি করবে? অপারেট করবে, বুঝে নিবে যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ফল্ট। তাহলে ফল্ট কিভাবে বুঝবে? ফল্ট বুঝবে হচ্ছে দুইটা মেথড দিয়ে। এক নাম্বার হচ্ছে থিটা বা ফেজ অ্যাঙ্গেলের মানটা কি হবে? প্লাস মাইনাস 90-র উপরে গেলে রিভার্স। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে তার যে রিলের যে পিকআপ ভ্যালু সেট করা আছে ওই পিকআপ ভ্যালুর উপরে গেলেই বুঝে নিবে এটা ফল্ট কারেন্ট যাচ্ছে এবং উল্টা দিক দিয়ে যাচ্ছে। ওকে, তখন এই ডিরেকশনাল ওভার কারেন্ট রিলেটা অপারেট করবে। ডিরেকশনাল রিলে ইউজেস কারেন্ট আই ফ্রম সিটি। আসলে এই যে এতগুলো কথা বলছি, এই যে কারেন্ট যাচ্ছে, সে এই কারেন্ট এই জিনিসগুলো কোথা থেকে নেয়, কিংবা এই যে ডিগ্রিটা সে কোনখান থেকে নেয়, এই রিলেটার ডিগ্রিটা কোনখান থেকে পায়? আমরা জানি যে রিলেকে সাপ্লাই দেওয়ার জন্য দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে পিটি। সিটি থেকে সে কারেন্টটা নেয়, পিটি থেকে সে ভোল্টেজটা নেয়। এই সিটি এবং পিটির এই দুইজনের থেকেই একসাথে করে সে হিসাব নিকাশ করে সেখান থেকে অ্যাঙ্গেলটা বের করে, থিটার মানটা বের করে, ঠিক আছে। ওই থিটার মানটা বের করলে থিটার মানটা কত সে সেটা দেখে, দেখার পরে সেটা যদি 90-এর উপরে হয় সে ধরে নেয় রিভার্স, এবং 90-এর উপরে হওয়ার পরে তার সাথে যদি পিকআপ কারেন্টটা যদি ওই সিটির ভিতর দিয়ে যায়
মানে কারেন্টের মানটা যদি হাই থাকে, বেশি থাকে, সেটা কিভাবে বুঝবে? রিলেকে যে সেট করে দেওয়া কারেন্ট তার তুলনায় যদি একটু বেশি যায়, মানে পিক আপ ভ্যালু বরাবর বা তার উপরে যদি যায়, ধরে নেয় এটা হচ্ছে ফল্ট কারেন্ট, রিভার্সের দিক দিয়ে আসছে, এখনই বন্ধ করে দাও। ওকে, এই হচ্ছে তার ডিটেকশন ক্ষমতা, আর কিছু না। ডিরেকশনাল রিলে ইউজেস কারেন্ট আই ফ্রম সিটি, তাহলে সে কারেন্টটা কোথা থেকে পায়? সিটি থেকে পায়। টু ডিটেক্ট ওভার কারেন্ট, এই যে ওভার কারেন্ট হচ্ছে না কি হচ্ছে এটা বুঝে সে এই সিটি থেকে কারেন্ট গ্রহণ করার মাধ্যমে। এন্ড ভোল্টেজ বি ফ্রম পিটি, তাহলে ভোল্টেজটা কোত্থেকে পায়? পিটি থেকে পায় অ্যাজ এ রেফারেন্স। ভোল্টেজটাকে এবং কারেন্টটাকে রেফারেন্স কোনটাকে ধরবে, কত মানের উপরে গেলে সেটাকে ফল্ট ভাববে, এই বিষয়গুলো সে সিটি এবং পিটি থেকে দেখে নেয়। To measure the power flow direction, hence directional relay have two actuating quantities. তাহলে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলেতে আমরা কয়টা সাপ্লাই দিতে হবে? ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে যদি আমরা চালু করতে চাই, এই রিলে যদি লাগাতে চাই, তাহলে তার মধ্যে টু অ্যাকচুয়েটিং কোয়ান্টিটিস, দুটো জায়গা থেকে তাকে সাপ্লাই দিতে হবে, দুটো জায়গা থেকে তাকে মেজারমেন্ট রিপোর্ট দিতে হবে। এক নাম্বার হচ্ছে সিটি থেকে, দুই নাম্বার হচ্ছে পিটি থেকে। পিটি থেকে সে ভোল্টেজটা দেখবে, সিটি থেকে সে কারেন্টটা দেখবে। কারেন্ট এবং ভোল্টেজ পাওয়ার পরে দুইজনের থেকে হিসাব নিকাশ করে অ্যাঙ্গেলটা দেখবে, এটা পজিটিভ নাকি নেগেটিভ। অ্যাঙ্গেলটা দেখার পরে কারেন্ট সিটি থেকে যেটা পাচ্ছে সেটার পিক আপ লেভেলটা দেখবে, যদি লেভেল বরাবর হয় ট্রিপ করিয়ে দিবে, শেষ। এই হচ্ছে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে। এখন আমরা আসেন প্রোটেক্টিভ জোন নিয়ে একটু কথা বলবো। প্রোটেক্টিভ জোন শব্দটা আপনারা শুনেছেন, এই জিনিসটা কি আমরা একটু দেখে নিব, খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটু দেখে নিতে হচ্ছে। প্রোটেক্টিভ জোন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের যে সারা পৃথিবীর পাওয়ার সিস্টেম, আমরা যদি বলি বাংলাদেশ, বাংলাদেশের পাওয়ার সিস্টেমের কোনো লাইন, কোনো কিছুই আনপ্রোটেক্টেড অবস্থা নেই। সকল লাইন, সকল ফিডার এবং সকল কিছুই যে কোনো ভাবেই হোক প্রোটেকশনের ভিতরে আনতে হবে। প্রোটেকশন মানে কি? মনে করেন যে এই বাসবারের মধ্যে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, বাসবারের মধ্যে তার ছিঁড়ে মাটিতে পড়লো, অথবা এই বাসবারে একটা গাছ এসে লাগলো, তাহলে মনে করেন কোনো কেউ ট্রিপ করলো না, এই লাইনটাও ট্রিপ করলো না, এই জেনারেটরও ট্রিপ করলো না, এরাও করলো না, তাহলে কি ঘটনা ঘটবে? তখন এই বাসবার থেকে ওভার কারেন্ট গাছের ভিতরে যাবে, গিয়ে এই গাছকে জ্বালাবে, জ্বালাবে, কোনো মানুষ সেখানে আসলে মানুষকে মেরে ফেলবে। তাহলে এই ঘটনা কি আমরা চাই? আচ্ছা এটার কথা বাদ দেন, এই লাইনটা যাচ্ছে আপনার বাড়ির সামনে দিয়ে গিয়েছে, কোনো কারণে ওভার কারেন্ট হয়ে যেখানে জ্বলে টলে তারটা ছিঁড়ে মাটিতে পড়লো। এখন মাটিতে পড়লে সে হেভি কারেন্ট মাটিতে যাবে, আগুন ধরতে থাকবে মাটিতে, এবং সেই আগুন এইভাবে করে তার মনে করেন দুলতে থাকবে, আর সেখানে হচ্ছে মাটির ওখানে চারিদিকে আগুন জ্বলতে থাকবে। এখন আপনি যদি সেখানে যান, আপনি মারা যাবেন, সেটা দললে মারা যাবে। কখন বন্ধ হবে এই আগুন, কখন এই তারের মধ্যে বিদ্যুৎ থাকবে না, কেউ জানে না। তো এই ধরনের লাইন কি আপনারা চান, যেখানে ছিঁড়ে পড়লে সে আগুন ধরতেই থাকুক, ধরতেই থাকুক, আমরা শুধু দেখবো ও কি সুন্দর লাগছে আগুন ধরে, তাই না? এরকম তো আমরা লাইন চাই না। কিংবা পাওয়ার সিস্টেমের কোনো একটা কিছুতে কোনো ঘটনা ঘটলে সেটা দীর্ঘস্থায়ী হোক, সেটা আমরা কেউই চাই না। ট্রান্সফরমার আগুন লাগছে, আগুন জ্বলুক, সেটা আমরা চাই? চাই না। লাগার সাথে সাথে যেন বন্ধ হয়, তারটা মাটিতে পড়ার সাথে সাথে যেন বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলোই আমাদেরকে এনশিওর করতে হবে। তো বাংলাদেশে যত ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সহ জেনারেশন সহ যত নেটওয়ার্ক আছে, সবগুলো নেটওয়ার্কের সবগুলো লাইন এইভাবে একটা নির্দিষ্ট জোন ভিত্তিকে প্রোটেকশন সিস্টেমের আওতায় আনতে হবে। এই প্রোটেকশন সিস্টেমকেই বলবো আমরা প্রোটেক্টিভ জোন বা প্রোটেকশন জোন, বা প্রোটেকশন সিস্টেম জোন। এই জোনগুলো কি? জোনগুলো হচ্ছে ভাগ করার কিছু নিয়ম আছে, যেমন লাইনগুলোকে আপনি একটা জোনে নিবেন, ট্রান্সফরমারকে একটা জোনে নিবেন, জেনারেটরকে একটা জোনে নিবেন। এখন কাকে কিভাবে কোন জোনে ফেলবেন, এই বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করব, সেটাই আমাদের আজকে প্রোটেক্টিভ জোনের অংশ। এখন কোনো একটা লাইন, কোনো একটা ডিভাইস, কোনো একটা জিনিস, কোনো একটা ফিডার যেন আনপ্রোটেক্টেড না থাকে, এটা এনশিওর করতে হবে। প্রথম কথা হচ্ছে জনমানবের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই নিরাপত্তার সাথে কোনো একটা লাইন, কোনো একটা ডিভাইস, কোনো একটা ফিডার, কোনো একটা মেশিন যেন আনপ্রোটেক্টেড না থাকে,
সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেটা করতে গিয়ে আমরা একটা প্রথমেই দেখি একটা আমরা জেনারেটর নিলাম এবং এই জেনারেটরটা মনে করেন একটা ছোট জেনারেটর, সেজন্য আমরা করলাম কি ব্রেকার ট্রেকার ছাড়াই আমরা একটা ট্রান্সফরমারের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে স্টেপ আপ করবে আর গ্রিডে চলে যাবে। কারণ ছোট তো, এত দুই দিকে ব্রেকার দাও ট্রান্সফরমারের, এটা আমরা করলাম না আর কি। যদি না করি, এই ধরনের যদি কোনো একটা জেনারেটর এবং ট্রান্সফরমার যদি এরকম কোনো সার্কিট ব্রেকার ছাড়া যদি কানেক্টেড থাকে, তখন এইখানে যদি কোনো ফল্ট হয়, মনে করেন এই ট্রান্সফরমারের এদিকে হলো কিংবা ট্রান্সফরমারের এদিকে হলো কিংবা জেনারেটরের এখানে হলো, এই জোনের মধ্যে যদি কোনো ফল্ট হয়, তাহলে এই জিনিসটাকে বন্ধ করার জন্য, এটাকে আইসোলেট করার জন্য, মানে এই গ্রিড সিস্টেম থেকে এই ফল্টি সিস্টেমটাকে আইসোলেট করার জন্য এই সার্কিট ব্রেকারকে ওপেন করতে হবে। তাহলে এই সার্কিট ব্রেকারকে নিয়ে, এই জেনারেটর ট্রান্সফরমারকে নিয়ে যেই একটা প্রোটেকশন জোন তৈরি হলো, এই প্রোটেকশনটার জোন নাম হচ্ছে জেনারেটর ট্রান্সফরমার ইউনিট প্রোটেকশন জোন। কেমন? আপনারা বলবেন কি জেনারেটর ট্রান্সফরমার ইউনিট মানে কি? একসাথে জেনারেটর এবং ট্রান্সফরমারকে আমরা একসাথে একটা প্রোটেকশনের জোনের মধ্যে ঢুকালাম। বাস্তবে কিন্তু এটা নাই, কোনো এক সময় ছিল, বাস্তবে এই জিনিসটা নাই। এখন এখন যেটা আছে সেটা দ্বিতীয় নাম্বারে, সেটা আমরা শিখবো। তো আমরা আগের আমলের কথা বলছি, তখন আমরা ট্রান্সফরমার আর জেনারেটরকে এইভাবে একসাথে লাগাতাম আর একটা ব্রেকারকে দিয়ে এই দুইজনের প্রোটেকশনটা করতাম। ব্রেকারকে দিয়ে কিভাবে প্রোটেকশন করে? এই ব্রেকার ওপেন হলেই এই ভালো এই গ্রিড সিস্টেমের থেকে এই খারাপ ফল্টি সিস্টেমটা আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। ফল্টি, তুমি ফল্ট অবস্থায় থাকো, এদিকে এরা যারা ভালো, এদের থেকে এটা দূরে রাখো। এই বিষয়টা, মূলনীতিটাকে বাস্তবায়ন করার জন্য এই ব্রেকারটা কেটে দিলে এই গ্রিড সিস্টেম এই ফল্টি সিস্টেম থেকে আইসোলেট হয়ে গেল। ঠিক আছে, এই ফল্টের প্রভাব গ্রিডে আর পড়লো না। এই জন্যই আমরা এটাকে আইসোলেট করব। আর আইসোলেট করতে গেলে এখানে রিলে থাকবে। আর এই রিলে কিভাবে ডাটা পাবে? সিটি পিটির মাধ্যমে রিলে ডাটা পাবে। ওই যে কিছুক্ষণ আগে দেখালাম, এই ওভার কারেন্ট হচ্ছে, এই আর্থ ফল্ট হলো, এই ওভার ভোল্টেজ হলো, এই বিষয়গুলো রিলে বুঝবে। রিলে বুঝার সাথে সাথে কিভাবে বুঝবে? সে সিটি এবং পিটি এই দুজনের থেকে ডাটা নিয়ে বুঝবে। বুঝার পরে এর সাথে সাথে সার্কিট ব্রেকারকে কমান্ড পাঠাবে, এই সার্কিট ব্রেকার সেটাকে ওপেন করে দিবে। তাহলে ওপেন করলেই এই ভালো একটা গ্রিড সিস্টেম থেকে এই খারাপ এই ফল্টি সিস্টেমটা আইসোলেট হয়ে গেল। ঠিক আছে, এই জন্য যদি এই ধরনের জেনারেটর এবং ট্রান্সফরমারকে নিয়ে একটা জোন চিন্তা করা হয়, এই ধরনের এই জায়গাটাকে যদি একটা জোন কল্পনা করা হয়, এটাকে বলা হয় জেনারেটর ট্রান্সফরমার ইউনিট প্রোটেকশন জোন। মানে জেনারেটর এবং ট্রান্সফরমারের ইউনিট একসাথে প্রোটেকশন জোন। ওকে, বাস্তবে কি করা হয়? এটা করা হয় না, নিচেরটা করা হয়। জেনারেটরের পরে 11 কেবি একটা সার্কিট ব্রেকার থাকে। এই সার্কিট ব্রেকারের মাধ্যমে চাইলে আপনি জেনারেটরকে আলাদা করতে পারবেন, অথবা লাগালে ক্লোজ করলে ট্রান্সফরমারের পাওয়ারটা আসবে। আর এই ট্রান্সফরমার এইভাবে আবার একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে হাই ভোল্টেজকে এই গ্রিড সিস্টেমের যে বাসবার সেখানে পাঠিয়ে দিবে। ওকে, তাহলে এখন এইখানে আমরা যদি প্রোটেকশন দিতে চাই, তাহলে জেনারেটর প্রোটেকশন, ট্রান্সফরমার প্রোটেকশন আলাদা আলাদা ভাবে দিতে হবে। এখন এই ট্রান্সফরমারকে প্রোটেকশন কিভাবে দিবেন? এই জেনারেটরকে প্রোটেকশন কিভাবে দিবেন? জেনারেটর যদি কখনো ফল্ট করে, জেনারেটর থেকে এই যে ব্রেকার, এটা যদি কেটে দেওয়া যায়, এই ব্রেকারটা কাটলে এই ট্রান্সফরমার সহ এদিকের পুরো সিস্টেম এই ফল্টি জেনারেটর সিস্টেম থেকে আলাদা হয়ে যাবে। তার মানে এই সার্কিট ব্রেকারকে নিয়ে জেনারেটরকে এখানে আমরা যে ইউনিট বলবো, এটার নাম হচ্ছে জেনারেটর বা জেনারেশন প্রোটেকশন ইউনিট বা জেনারেটর প্রোটেকশন ইউনিট। আচ্ছা, ট্রান্সফরমার প্রোটেকশন কিভাবে দিব? ট্রান্সফরমার এর দুই পাশের দুইজন ব্রেকারকে নিয়েই ট্রান্সফরমার প্রোটেকশন দিতে হয়। এদিক থেকে ট্রান্সফরমার যদি কোনো ফল্ট হয়, তাহলে গ্রিড থেকে যেন ফল্ট না ঢুকতে পারে, জেনারেটর থেকে যেন ফল্ট না আসতে পারে, এই জন্য এই ব্রেকারকেও কেটে দিতে হবে, এই ব্রেকারকেও কেটে দিতে হবে। এই ব্রেকারকে ওপেন, এই ব্রেকারকে ওপেন, রিলের মাধ্যমে কমান্ডটা আমরা পাঠাবো। এখন এই যে ট্রান্সফরমারের দুই পাশে ব্রেকারকে যে ওপেন করলাম, তাহলে ট্রান্সফরমারকে প্রোটেকশন দিতে গেলে কি করতে হবে? দুই পাশের ব্রেকারকে নিয়েই তারপরে ট্রান্সফরমারকে আমার প্রোটেকশনটা দিতে হবে। এই জন্য আপনি দেখেন ট্রান্সফরমার প্রোটেকশন জোন মানে এই ট্রান্সফরমারের জোনটা হচ্ছে এই ব্রেকার এবং এই ব্রেকার সহ এই ডটেড লাইন দ্বারা বোঝানো হয়েছে, এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রোটেকশন জোন। এখন আমরা যদি
এই কথাগুলো বলছি কেন? এই কথাগুলো বলছি যখন আমরা প্রোটেকশন রিলে বসাতে যাব, কোনো একটা পাওয়ার প্ল্যান্ট বসছে, কোনো একটা ইন্ডাস্ট্রিতে ট্রান্সফরমার বসছে, জেনারেটরও একটা ছোট আছে, গ্রিডের লাইনও আছে, সেখানে আমরা যখন কোনো রিলে বসাতে যাব, রিলে বসাতে গেলে তখন আমাকে এই বিষয়গুলো ভাবতে হবে যে ট্রান্সফরমারকে কিভাবে প্রোটেকশন দিব, জেনারেটরকে কিভাবে প্রোটেকশন দিব, এই বাসবারটাকে কিভাবে প্রোটেকশন দিব, বাসবারে কোনো ফল্ট হলে সে কিভাবে বুঝবে, ট্রান্সফরমারে ফল্ট হলে সে কিভাবে বুঝবে, এই বিষয়গুলোকে নিয়ে আমাকে জোন এঁকে এঁকে ভাগ করতে হবে। এই ট্রান্সফরমারের জোন হচ্ছে এটা, জেনারেটরের জোন হচ্ছে এটা, এইখানে ফল্ট হলে এই রিলে অপারেট করবে, এই রিলে অপারেট করলে ব্রেকার অপারেট করবে, ব্রেকার অপারেট করলে এই জেনারেটর আইসোলেট হয়ে যাবে। এইভাবে করে চিন্তা করে করে আপনাকে এই প্রোটেকশন স্কিম গুলোকে মাথায় আনতে হবে। ওকে, এখন আসেন, যদি এই যে বাসবার বললাম, এই বাসবারের মধ্যে যদি কোনো ফল্ট হয় তাহলে সে কি করবে বলেন তো? কোনো একটা ফল্ট হলে সে কি করবে? তার এই ফল্টটি অংশ থেকে ভালো অংশগুলোকে সে আইসোলেট করা শুরু করবে। এটাই হচ্ছে প্রোটেকশনের মূল কাজ। ঠিক আছে, তাহলে এই বাসের মধ্যে যদি কোনো ফল্ট হয় তাহলে বাসে কোনখান থেকে আসে? এই জেনারেটর থেকে আসে, তাহলে এই ব্রেকারটাকে বন্ধ করে দিতে হবে। এই দিক থেকে আসে তাহলে এটাকেও বন্ধ করে দিতে হবে। এই দিক থেকে আসে তার মানে এটাকেও বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এদিকে যায় অথবা আসে, যাই হোক না কেন, এটার সাথে একটা লাইন আছে, তাহলে এটাকেও বন্ধ করতে হবে। তাহলে এই বাসবারের সাথে সংযুক্ত যতগুলো লাইন আছে সবাইকে নিয়েই হচ্ছে বাসবার প্রোটেকশন জোন। মানে এই বাসবারকে যদি প্রোটেকশন দিতে চাই তাহলে তার সাথে সংশ্লিষ্ট যত লাইন, ফিডার যা কিছুই থাকবে, এই সকল ব্রেকার গুলোকে নিয়ে তার একটা বড় একটা প্রোটেকশন জোন তৈরি হবে। এই জোনটার নাম হচ্ছে কি? বাসবার প্রোটেকশন জোন। আচ্ছা, ট্রান্সমিশন লাইন যদি প্রবলেম করে, ট্রান্সমিশন লাইনকে কিভাবে আপনি প্রোটেকশন দিবেন? এইদিকে ট্রান্সমিশন লাইনের, এই ট্রান্সমিশন লাইন যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা ব্রেকার থাকবে, ট্রান্সমিশন লাইন যেখানে শেষ হয়েছে সেখানে একটা ব্রেকার থাকবে। এই লাইন থেকে এই ব্রেকার পর্যন্ত এই পুরো লাইনটাকে এই দুই ব্রেকার নিয়ে, সরি, এই দুইজন ব্রেকার নিয়ে পুরো লাইনটাকে, এই দুটো ব্রেকারকে নিয়ে এই পুরো লাইনটাকে আমরা বলবো একটা কি? প্রোটেকশন জোন। এবং এই প্রোটেকশন জোনটার নাম হচ্ছে ট্রান্সমিশন লাইন প্রোটেকশন জোন, বা শুধু লাইন প্রোটেকশন জোন, অথবা ফিডার প্রোটেকশন জোন, যেটাই আপনারা ইচ্ছা সেটা বলতে পারেন। তো সেম ভাবে এইখানে একটা বাসবার আছে, তো এই বাসবারকে কিভাবে প্রোটেকশন করবেন? এই বাসবারকে করতে গেলে এইভাবে করে, এই যে এটাই হচ্ছে বাসবার প্রোটেকশন জোন। মানে এই সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকার, যতগুলো লাইন থাকবে, যতগুলো ট্রান্সফরমার ফিডার থাকবে, ইনকামিং আউটগোয়িং যা থাকবে, সবার ব্রেকারকে নিয়ে এই বাসবার প্রোটেকশন জোন হবে। আচ্ছা, এই ফিডারকে কিভাবে দিবেন? এই ফিডারটা যেখানে গেছে সেইখানের ব্রেকার আর এই ফিডারের এই শুরুর ব্রেকারকে নিয়ে এই যে জোন, এটাই হচ্ছে ফিডার বা লাইন প্রোটেকশন জোন। ঠিক আছে, এই যে আমরা একটা গ্রিড থেকে, একটা জেনারেটিং সাবস্টেশন থেকে একটা গ্রিডে গেল, এই গ্রিড পর্যন্ত যে বিভিন্ন ধাপে আমরা যে কয়েকটা অংশে যে বিভক্ত করেছি, এক একটা জোন বা অঞ্চলে যে বিভক্ত করেছি, সেই জোনগুলোই আমরা দেখে নিলাম যে জেনারেটর ট্রান্সফরমার ইউনিট কিভাবে হয়, জেনারেটর শুধু প্রোটেকশন জোন, ট্রান্সফরমারের প্রোটেকশন জোন, বাসবারের প্রোটেকশন জোন, ট্রান্সমিশন লাইনের জোন, এই জোনগুলোকে মাথায় আনতে হবে। ঠিক আছে, তখন আমরা এটা যখন বুঝে যাব তখন আমরা লাইনের জন্য কি প্রোটেকশন হাতে নিব, ট্রান্সফরমারের জন্য কি হাতে নিব, জেনারেটরের জন্য কি হাতে নিব, এই জিনিসগুলো আমরা তখন বিবেচনা করে আমরা বসিয়ে দিব রিলেগুলো, ঠিক ওই মানের রিলেগুলো বসিয়ে দিব। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা প্রোটেকশন জোন সম্পর্কে পড়েছেন। তো এই প্রোটেকশন জোনের থিওরিটা হচ্ছে এটা: এ পার্ট অফ সিস্টেম প্রোটেক্টেড বাই সার্টেন প্রোটেক্টিভ স্কিম ইজ কল্ড প্রোটেক্টিভ জোন। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিস্টেমের পার্ট, প্রোটেক্টেড বাই সার্টেন প্রোটেক্টিভ স্কিম। প্রোটেক্টেড বাই, এখন কিভাবে এটাকে প্রোটেক্টেড করা হচ্ছে? কিছু স্কিম, কিছু সার্টেন প্রোটেক্টিভ স্কিম। কি কি স্কিম? ওই যে জেনারেটর প্রোটেকশন স্কিম, ট্রান্সফরমারের জন্য হলে ট্রান্সফরমার প্রোটেকশন স্কিম, ট্রান্সমিশন লাইনের জন্য হলে লাইন প্রোটেকশন স্কিম। হ্যাঁ, বিভিন্ন প্রোটেকশন স্কিমের মাধ্যমে আমরা এই পাওয়ার সিস্টেমের এই পার্টটাকে প্রোটেকশন করতেছি, অর জোন অফ প্রোটেকশন। তাহলে এই জন্য এটাকে বলবো প্রোটেক্টিভ জোন অথবা জোন অফ প্রোটেকশন, যে কোনো একটা আপনারা বলতে পারেন। দ্য এন্টায়ার পাওয়ার সিস্টেম ইজ কভার্ড বাই সেভারাল প্রোটেক্টিভ জোন। তাহলে পুরো পাওয়ার সিস্টেমটাকে আমরা সেভারাল মানে কয়েক প্রকার প্রোটেক্টিভ জোন বা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি, কয়েকটা প্রোটেক্টিভ জোনে বিভক্ত করতে পারি। দ্য প্রোটেক্টিভ জোন ইউজুয়ালি ওভারল্যাপ ইচ আদার। এই কথাটা গুরুত্বপূর্ণ। প্রোটেক্টিভ জোন সাধারণত একজনকে আরেকজন দ্বারা ওভারল্যাপ করে। খেয়াল করে দেখেন যে
এইখানের জেনারেটর প্রোটেক্টিভ জোনটা এই পর্যন্ত, আবার এদিকে বাসবার দেখেন এটাকে ওভারল্যাপ করেছে, মানে এই আয়সা এটার ভিতরে ঢুকছে, ও যায় ওটার ভিতরে ঢুকছে, তাহলে একজন আরেকজনকে ওভারল্যাপ করলো না। এইখানে দেখেন এই যে ট্রান্সফরমার ওর ভিতরে ঢুকলো এইভাবে, তাহলে এই বাসবার প্রোটেকশন জোন এই ট্রান্সফরমার প্রোটেকশন জোনকে ওভারল্যাপ করলো। তাহলে এই জন্য বলতেছে এই ধরনের সিস্টেমে সাধারণত একজনকে আরেকজন এইভাবে করে কি করবে, ওভারল্যাপ করতে থাকবে। So that no part of the system is left unprotected, এই কারণে কোনো পার্ট এই পাওয়ার সিস্টেমের কোনো পার্ট আনপ্রোটেক্টেড অবস্থায় আর থাকবে না, সবাই প্রোটেক্টেড অবস্থায় চলে যাবে। ঠিক আছে, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, এই বিষয়টা আমরা একটু পড়ব। প্রাইমারি অথবা মেইন এন্ড ব্যাকআপ প্রোটেকশন। আপনারা বিভিন্ন পাওয়ার স্টেশন বা বিভিন্ন যখন গ্রিড সাবস্টেশনে যাবেন তখন সেখানে বিভিন্ন রিলে প্যানেল থাকবে, রিলে প্যানেলগুলোতে যখন তাকিয়ে দেখবেন সেখানে লেখা থাকবে মেইন প্রোটেকশন, ব্যাকআপ প্রোটেকশন, অথবা প্রাইমারি প্রোটেকশন, সেকেন্ডারি প্রোটেকশন, অথবা মেইন 1, মেইন 2, ব্যাকআপ, এই ধরনের কথাগুলো লেখা থাকবে। তো এগুলোর মিনিং কি আসলে, এগুলো দ্বারা কি বোঝায়, যে প্রাইমারি প্রোটেকশন বা মেইন প্রোটেকশন এটা কি কাজ, ব্যাকআপ প্রোটেকশন এটা কি কাজ। তো আমরা যদি এইখানে এটা একটা বাসবার চিন্তা করি, এই হচ্ছে একটা বাসবার, এটা একটা জেনারেটরের থেকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে একটা বিদ্যুৎ মনে করেন আমরা এই বাসবারে দিচ্ছি, ঠিক আছে। আবার এই বাসবারের থেকে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে আর একটা বাসবারে নিচ্ছি, আর সেইখান থেকে সার্কিট ব্রেকারের মাধ্যমে মনে করেন কোন একটা লাইনে এইভাবে চলে যাচ্ছে। ওকে, এই অবস্থায় এই সার্কিট ব্রেকারকে অপারেট করার জন্য, ফল্ট যখন হবে তখন অপারেট করার জন্য আমরা এখানে ওভার কারেন্ট রিলে বসিয়েছি। কি রিলে? ওভার কারেন্ট রিলে, OCR মানে ওভার কারেন্ট রিলে বসিয়েছি। এই ওভার কারেন্ট রিলে এই লাইনে যদি কোনো ফল্ট হয়, এই ট্রান্সমিশন লাইনের মধ্যে যদি কোনো ফল্ট হয়, তাহলে এই লাইনে ওভার কারেন্ট টান দিবে, তাই না? তাহলে এই ওভার কারেন্টটা কোনখান দিয়ে যাবে? এই সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে যাবে, এই সিটির ভিতর দিয়ে যাবে, আর সেটা দেখতে পাবে রিলে। যখন রিলে দেখবে যে সিটির ভিতর দিয়ে বেশি কারেন্ট যায়, তখন সাথে সাথে সে এই সার্কিট ব্রেকারকে কমান্ড পাঠাবে যে সার্কিট ব্রেকার ওপেন, ওপেন হয়ে যাও। কেন? ফল্ট যাচ্ছে, বেশি কারেন্ট যাচ্ছে। সে কে বলবে? রিলে বলবে। রিলে কিভাবে বুঝে? এতই বুদ্ধিমান হয়ে গেছে। রিলে বুঝে কিচ্ছু না, সিটি থেকে বুঝে। কারণ রিলেতে দুটো সাপ্লাই দিতে হয়, একটা সিটি থেকে, একটা পিটি থেকে। তো পিটি থেকে সে ভোল্টেজ দেখে, আর সিটি থেকে সে কারেন্ট দেখে। যখন সে দেখে যে কারেন্টটা বেশি, তাহলেই তো বোঝা যাচ্ছে, আর তো কিচ্ছু না। রিলে জাস্ট সেটাই দেখে যে কারেন্টটা বেশি যায় কিনা। রিলেকে একটা সেট করে দেয়া থাকে কারেন্ট, তাই না? সেটিং দেখেছি আমরা গত ক্লাসে। তো রিলেকে আমরা সেট করে দিয়েছি যে 5 এম্পিয়ার সেকেন্ডারিতে থাকলে ও তুমি খুশি থাকবে, সে খুশি আছে। যখন 5 এম্পিয়ারের বেশি গেল, সে আর খুশি নাই, সাথে সাথে সে বুঝলো হ্যাঁ এটা তো ফল্ট, সাথে সাথে সে রিলে অ্যাক্টিভ হলো, সে সার্কিট ব্রেকারকে বলে দিল যে বেশি যাচ্ছে, কিন্তু সার্কিট ব্রেকার সাথে সাথে ওপেন করে দিল। ওকে, এখন মজার বিষয় হচ্ছে আমি যে কথাগুলো বললাম, এটার ভিতরে যদি কেউ খারাপ থাকে, কেউ যদি নষ্ট থাকে, এখানে ফল্ট হয়েছে, ফল্ট কারেন্ট যাচ্ছে, সিটি মনে করেন বুঝতে পারলো যে হ্যাঁ বেশি কারেন্ট যাচ্ছে, সে রিলেকে পাঠালো। এখন রিলে সেটা বুঝলো, সে সার্কিট ব্রেকারে কমান্ড করলো, কিন্তু সার্কিট ব্রেকার ওপেন হলো না, সে আগের মতো চুপচাপ বসে থাকলো। তখন কি হবে? হেভি ফল্ট কারেন্ট এটার ভিতর দিয়ে যেতে থাকবে, আর এই ট্রান্সমিশন লাইনটা পুরো নষ্ট হয়ে যাবে, এই ব্রেকার ট্রেকার ফুটে যাবে, ঠিক আছে? বেশি কারেন্ট যাওয়ার কারণে তার কন্টাক্ট পুড়ে যাবে, মানে এখানে এই পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। কেন বলেন তো? শুধু এই সার্কিট ব্রেকারটা সঠিক টাইমে কমান্ড দেওয়ার পরও ওপেন হয় নাই বলে। হতে পারে তো, এটা তো আর এমন না যে চিরন্তন সত্য না যে সে সব সময় অপারেট করবে, এমন তো না, নষ্টও তো হইতে পারে, তার একটা কন্টাক্ট খুলে গেছে হইতে পারে। আচ্ছা আচ্ছা, বাদ দেন সার্কিট ব্রেকার ভালো, এই যে রিলে, যার প্রতি আপনি অতন্ত্র প্রহরী টহরী বইলা টইলা বহু কিছু করে ফেলছেন, এই রিলেও তো বেইমানি করতে পারে। সিটি বেশি কারেন্ট দিল,
রিলে চুপ করে বসে আছে, সে অপারেট করলো না। হইতে পারে তো, মেশিনের জিনিস রে ভাই, রিলে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গিয়ে সে অপারেট করলো না। তো এই ধরনের যদি কন্ডিশন হয়, তো রিলে যদি অপারেটই না করে ব্রেকার বুঝবে কেমনে? সে তো বুঝেই নাই। তখন এখানে ফল্ট কারেন্ট যাবে আর আমার সবকিছু ক্ষতি করবে। তার মানে এই সিস্টেমের সাথে সংশ্লিষ্ট কারা কারা আছে? সিটি, পিটি, রিলে, সার্কিট ব্রেকার। এই চারজনের ভিতরে যদি কেউ কোনো কারণে নষ্ট হওয়ার কারণে, মানে মিস ফাংশনিং এর কারণে যদি তারা যদি কোনো অপারেট না করে, তখন আমার এই জাতীয় সম্পদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। এই পুরো সিস্টেম, এখানে আইসোলেটর নষ্ট হবে, হ্যাঁ, এই সার্কিট ব্রেকার গুলো নষ্ট হবে, এই ট্রান্সমিশন লাইন গুলো ছিঁড়ে পড়বে, এইখানে ইনসুলেটর ফেটে টেটে পুড়ে যাবে, মানে এই পুরো লাইনটা নষ্ট হবে শুধু একটা ফল্টের কারণে। ঠিক আছে? এই ঘটনা আমরা চাই? নিশ্চয়ই চাই না। তো যদি সে অপারেট করতো তাহলে আমরা বলতাম এটা হচ্ছে প্রাইমারি প্রোটেকশন। প্রাইমারি প্রোটেকশন মানে প্রথম প্রোটেকশন। যুদ্ধ করতে গেলে যে প্রথম সারির যোদ্ধা সে হচ্ছে এই রিলেটা। ঠিক আছে? এই রিলেকে প্রথম সারির যোদ্ধা বলা হচ্ছে। বারবার চলে যাচ্ছে টাইম আউট না, আমি আসলে আজকে ভুলে যাচ্ছি যে টাইম যে এত দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ, তো যেটি বলছিলাম যে এই রিলেকে আমরা যে ফল্টকে দেখা মাত্রই যে তাকে অপারেট করতে বললাম, এবং সে ফল্টকে দেখা মাত্রই যে অপারেট করলো, যদি ভালো থাকতো আর কি, যদি অপারেট করতো, তাহলে তাকে আমরা বলতাম কি প্রাইমারি প্রোটেকশন। তো এই প্রাইমারি প্রোটেকশন কখনো যদি না করে, এই প্রাইমারি প্রোটেকশন কখনো যদি প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, ফল্ট করে, তখন পিছনে আরেকজনকে প্রোটেকশনের জন্য ব্যবস্থা করে দেওয়া থাকে যেন জাতীয় সম্পদ নষ্ট না হয়। এটা হচ্ছে দ্বিতীয় সারির যোদ্ধা। এই দ্বিতীয় প্রোটেকশনটা কারা? এই ফিডারকে সাপ্লাই কে কে দিচ্ছে? ভালো করে লক্ষ্য করেন, এই ফিডারকে, এই লাইনটাকে, এই ব্রেকারটা যে নষ্ট হলো, এই ব্রেকারটাকে সাপ্লাই কে দিচ্ছে? এই ব্যাটারি দিচ্ছে। তাহলে এইখানে যে দিচ্ছে ওই ব্রেকারের ওইখানে প্রোটেকশন দেওয়া থাকে ওর জন্য। যদি কখনো ও যদি ফেল করে, ও যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ওপেন করতে না পারে, সাথে সাথে এ ওপেন হয়ে যাবে। তাহলে ও হচ্ছে প্রথম সারির যোদ্ধা, সে যদি ফেল করে, এই দ্বিতীয় সারির যোদ্ধা এখানে দাঁড়ানো, মানে তার ইনকামিং লাইন যে ফেল করবে, তার ইনকামিং লাইন, ইনকামিং যতগুলো, যদি একটা থাকে একটা, যদি এমন হয় যে এখানে আরো একটা বাসবার আছে, এখানে আরো একটা জেনারেটর আছে, সেইখান থেকে আরেকটা সার্কিট ব্রেকার রিলের মাধ্যমে আরেকটা ইনকামিং, তাহলে এটাকেও দেওয়া থাকতো। এখন এটা যদি না থাকে, ইনকামিং কয়টা? এটার ইনকামিং হচ্ছে একজন, এটা তো আউটগোয়িং, এটা ইনকামিং হচ্ছে এই একজন। আচ্ছা, যদি এই ধরনের দুইটা ইনকামিং থাকতো, তাহলে দুইজনকে সেকেন্ড সারির যোদ্ধা, দুইজনকে বলা থাকতো যে ও যদি ট্রিপ না করে তাহলে তোমরা দুজন ওপেন হবা। আর যদি এখানে 50 জন থাকতো এবং 50 জন প্রত্যেকেই যদি ইনকামিং ফিডার হতো, তাহলে প্রত্যেককেই দেওয়া থাকতো ওর জন্য যে ও যদি ট্রিপ না করে তাহলে যতজন এটার ভিতরে পাওয়ার সাপ্লাই দিচ্ছ প্রত্যেকেই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জায়গা, এই যে দ্বিতীয় টার্মে এরা যে বন্ধ হলো, এদেরকে বলবো সেকেন্ডারি প্রোটেকশন বা ব্যাকআপ প্রোটেকশন। সাধারণত প্রাইমারি প্রোটেকশন যেটা দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে যদি এই প্রাইমারি প্রোটেকশন সে দিতে ব্যর্থ হয়, তখন সেকেন্ড ধাপে এসে তার থেকে একটা নির্দিষ্ট সময়, একটু বেশি সময়ে এসে এই সেকেন্ডারি, সেকেন্ড লাইনের এই ব্রেকার গুলোকে এই রিলে কি করবে? ট্রিপ কমান্ড দিবে। আর ট্রিপ কমান্ড দেওয়ার সাথে সাথে ব্রেকার গুলো ওপেন হয়ে গিয়ে এই জায়গাকে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিবে, মানে এই ফল্টি লাইনটাকে এই সিস্টেম থেকে আউট করে দিবে। ঠিক আছে? এইভাবে এই সেকেন্ডারি প্রোটেকশন বা ব্যাকআপ প্রোটেকশন কাজ করে। আমরা একটু পরে দেখার চেষ্টা করি কি লেখা আছে। The primary or main protection serve as first line defense of system. তাহলে কোন একটা সিস্টেমের প্রথম সারির যোদ্ধা বলা হয় কাকে? প্রাইমারি বা মেইন প্রোটেকশনকে। এনি ফল্ট অফ সিস্টেম টু এনি ফল্ট। কিসের জন্য যুদ্ধটা করবে? যে কোনো ফল্ট হলে তখন গিয়ে যুদ্ধটা করবে। ইফ, যদি the primary protection system fail, এই প্রাইমারি প্রোটেকশনের সিস্টেমটা যদি ফেল করে,
টু অপারেট, কিসের ফেল করবে সে? অপারেট করতে যদি ফেল করে বা ব্যর্থ হয় ডিউ টু দ্য ফেইলিউর অফ রিলে। কেন এই ফেলটা করবে? রিলে ফেল হইতে পারে, সিটি নষ্ট থাকতে পারে, পিটি নষ্ট থাকতে পারে, অথবা সার্কিট ব্রেকার নষ্ট থাকতে পারে। এই জিনিসগুলোর কারণে যদি সে অপারেট করতে ব্যর্থ হয়, দেন দেয়ার মাস্ট বি অ্যাডিশনাল প্রোটেকশন সিস্টেম কল্ড ব্যাকআপ প্রোটেকশন। তাহলে এগুলো যদি ব্যর্থ হয় তখন সেখানে অবশ্যই এডিশনাল একটা প্রোটেকশন সিস্টেম আনতে হবে, যাকে আমরা বলবো ব্যাকআপ প্রোটেকশন বা সেকেন্ডারি প্রোটেকশন। দিস ব্যাকআপ প্রোটেকশন ইজ দ্য সেকেন্ড লাইন ডিফেন্স ইন কেস অফ প্রাইমারি প্রোটেকশন ফেইলিউর। এই দ্বিতীয় সারির যে যোদ্ধা, এদেরকে আমরা এই ব্যাকআপ প্রোটেকশনকে বলবো দ্বিতীয় সারির যোদ্ধা। এবং তারা কখন কাজ করবে? প্রাইমারি প্রোটেকশন যদি ফেল করে তখন গিয়ে তারা কাজ করে। ইট ইজ ডিজাইন টু অপারেট উইথ সাফিসিয়েন্ট টাইম ডিলে। এটাকে আমরা একটা নির্দিষ্ট সময়ের দীর্ঘায়িত সময় বা ডিলে টাইম দিয়ে রাখবো, মানে সময় দিয়ে রাখবো, যে একটা সাফিসিয়েন্ট টাইম দিয়ে রাখবো। মানে এটা এই যে এই ব্যাকআপ প্রোটেকশন গুলো আমরা এমন ভাবে দিব যেন প্রাইমারি প্রোটেকশন ট্রিপ করে কিনা, প্রাইমারি প্রোটেকশনে কাজ করে কিনা, এটা আমরা প্রথমে দেখব। তার মানে প্রাইমারি প্রোটেকশন করতে তো একটা টাইম লাগবে, ওই টাইমের থেকে বেশি সময় আমরা এই সেকেন্ডারি প্রোটেকশনের সেট করে রাখবো, যেন প্রাইমারি প্রোটেকশন যদি ওই টাইমের মধ্যে যদি করতে না পারে তখন আরেকটু পরে গিয়ে, মানে এই সময় গিয়ে সেকেন্ডারি প্রোটেকশনটা যেন কাজ করে। এই জন্য আমরা এখানে সাফিসিয়েন্ট টাইম ডিলে দিয়ে রাখবো, মানে একটা নির্দিষ্ট সময় পরে দিয়ে রাখবো, সো দ্যাট the primary protection system is given enough time for its function. কেন এই টাইমটা দিয়ে রাখবো? কারণ প্রাইমারি প্রোটেকশন যেন একটা নির্দিষ্ট সময় পায় কাজ করার জন্য, এবং যদি কাজ না করে তখন গিয়ে ওই নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে যাবে এবং সেকেন্ডারি কাজ করা শুরু করে দিবে। দিস ইজ নোন অ্যাজ ব্যাকআপ প্রোটেকশন বাই টাইম গ্রেডিং। এই সিস্টেমকে এইভাবে যদি আমরা সময় ভাগ করে দিই, এটাকে বলা হয় ব্যাকআপ প্রোটেকশনের টাইম গ্রেডিং। মানে প্রাইমারি প্রোটেকশন কত দিব, ব্যাকআপকে কত সময় দিব, এই যে সময় ভাগ করে দেওয়ার যে নিয়ম, সেটাকে বলা হয় ব্যাকআপ প্রোটেকশন টাইম গ্রেডিং। তো এই হচ্ছে প্রাইমারি প্রোটেকশন এবং ব্যাকআপ প্রোটেকশনের বিস্তারিত। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন বিষয়গুলো। এখন আসেন ইম্পর্টেন্ট আরেকটি টপিকস, সেটি হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। আপনারা নাম শুনে থাকতে পারেন, এই ডিফারেন্সিয়াল রিলে বিভিন্ন প্রকার ডিফারেন্সিয়াল রিলে আছে। আমরা আজকে দুই এক প্রকার দেখার চেষ্টা করব। তো ডিফারেন্সিয়াল শব্দটা দ্বারাই বুঝে যাচ্ছে যে দুইজনের মধ্যে কোনো পার্থক্য জাতীয় কোনো কিছু, তাই না? ডিফারেন্স, কোনো ডিফারেন্স যদি ক্রিয়েট হয়, কারোর মধ্যে যদি কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়, তখন হয়তো এই রিলে কাজ টাজ করে, এই ধরনের একটা কিছু বুঝে যাচ্ছে। নামের থেকেই বুঝতে পারছি যে কোন একটা, আমরা অল্টারনেটর নিয়ে যদি দেখি, অল্টারনেটরের ওয়েন্ডিং, অল্টারনেটরের এই ধরনের যদি একটা ওয়েন্ডিং থাকে, অনেকগুলো ওয়েন্ডিং থাকে, আমরা একটা ওয়েন্ডিং নিয়ে যদি চিন্তা করি, এদিকে যদি ওয়েন্ডিং এর শেষ মাথায় একটা যদি সিটি লাগানো থাকে, আর এদিকে আর্মেচারের আউটগোয়িং লাইনে যদি একটা সিটি লাগানো থাকে, দুই দিকে যদি সিটি লাগানো থাকে, তখন যদি আমরা সিটি গুলোকে এখানে যেভাবে কানেকশন দেওয়া আছে সেভাবে যদি কানেকশনটা করে দিই, তখন আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এইখানে একটা রিলে লাগাবো। এই রিলেটা হচ্ছে ওভার কারেন্ট রিলে, মানে এই রিলের ভিতর দিয়ে কখনো যদি ওভার কারেন্ট যায় তখন এই রিলেটা কাজ করবে। তখন এই স্কিমটাকে বলবো আমরা ডিফারেন্সিয়াল রিলে। কখনো যদি আপনাদের পরীক্ষায় আসে যে ডিফারেন্সিয়াল রিলের চিত্র অঙ্কন করো, বা একটা অল্টারনেটরের ওয়েন্ডিং কে প্রোটেকশনের জন্য ডিফারেন্সিয়াল রিলে অঙ্কন করো, একটা কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে চিত্র অঙ্কন করো, ভোল্টেজ ডিফারেন্সিয়াল চিত্র অঙ্কন করো, তাহলে আমরা আজকের এই ক্লাসে যে রিলের চিত্রগুলো দেখব সেগুলোই এঁকে দিব। এটা হচ্ছে একটা কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে। আমি আবারও বলছি, ডিফারেন্সিয়াল রিলে কিন্তু কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে। এটার আবার ভোল্টেজ ডিফারেন্সিয়াল চিত্র ভিন্ন, আমরা দেখব, আমরা জাস্ট কিছুক্ষণ পরেই দেখব ভোল্টেজ ডিফারেন্স। আগে শিখি আমরা কারেন্ট কিভাবে সে ডিফারেন্সটা করে। দেখেন, অল্টারনেটরের এই ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে কারেন্ট যায়, কারেন্টটা তো একটা ক্লোজ পাথ, তাই না? ক্লোজ পাথ। কিভাবে বুঝবেন ক্লোজ পাথ? দেখেন, এই যে এইখানে কারেন্ট তৈরি হলো আর কারেন্টটা এইভাবে করে যাচ্ছে, আপনারা কি এটা ভাবেন যে এইখানে তৈরি হয়ে এইখানে যাচ্ছে? বিষয়টা কিন্তু এরকম না। যদি এই মাথাটা ওপেন থাকে তাহলে এখানে কোনো কারেন্টই তৈরি হবে না, ভোল্টেজ তৈরি হবে, কিন্তু এটার ভিতর দিয়ে কোনো কারেন্টই যাবে না। কারেন্ট মানে কি? কারেন্ট মানে লোড, লোড লাগালেই তারপরে কারেন্ট যাবে।
তাহলে লোড লাগাবেন কোথায়? আমরা এখানে একটা বাতি লাগালাম, ধরে নিলাম এটাই হচ্ছে আমার লোড, যত মেগাওয়াট হোক। তাহলে এই বাতিটা এইভাবে করে লাগালাম। বাইরে বাতিটা কি একটা তার দিয়ে কখনো জ্বলতে দেখেছেন? জ্বলে না, কিন্তু আর একটা তার লাগবে, সে তারের নাম নিউট্রাল। আপনি চাইলে এই তারটাকে ওয়ারিং করে নিতে পারেন, আর যদি নিতে মন না চায় তাহলে এই জিনিসটাকে আপনি গ্রাউন্ড করে দিতে পারেন, মাটিতে পুঁতে দিতে পারেন, এইখান থেকে একটা মাটির মধ্যে পুঁতে একটা তার নিতে পারেন, তখন কিন্তু বাতিটা জ্বলবে। কিভাবে? এটা যদি আমেরিকায় হয়, ওটা যদি বাংলাদেশেও হয় না, তারপরেও জ্বলবে। কারণ এই আমেরিকার মাটি খবর পাঠাবে বাংলাদেশের মাটিকে যে নিউট্রাল পয়েন্ট কিন্তু মাটিতে লাগানো আছে, তখন এই আমেরিকার মাটি থেকে বাংলাদেশের মাটি পর্যন্ত এটা একটা তার হয়ে যাবে। ওকে, এইভাবে করে এই লুপটাকে ক্লোজ করা হবে, তখন গিয়ে কারেন্ট প্রবাহিত হবে। কিভাবে? এই কারেন্ট এইভাবে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, লোডের ভিতরে ঢুকলো, বাল্বের ভিতরে ঢুকলো, ঘুরে আসলো, মাটিতে চলে গেল, মাটির থেকে আমেরিকার মাটি থেকে বাংলাদেশে এইভাবে করে আসলো, এসে এইভাবে করে এই সার্কিটটা ক্লোজ করে ফেললো। ঠিক আছে? তাহলে কোন একটা ওয়াইন্ডিং এর কিন্তু একটা মাথা দিয়ে কারেন্ট বের হয় না রে ভাই, এই জিনিসটা মাথার ভিতরে এখন থেকে গেঁথে নিতে হবে। এই সার্কিটটা যদি এইভাবে ক্লোজ না হয় কখনোই কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে এইখান থেকে এইভাবে এই হয়ে এই মাটিতে গেল, এই মাটি খবর পাঠাবে এই মাটিকে, এই মাটির ভিতর দিয়ে আবার এখানে ক্লোজ হলো, এইভাবে এই সার্কেলটা হয়ে কারেন্টটা চলতেছে। তাহলে যখন এই কারেন্টটা এখান দিয়ে যায় এই সিটি দেখে, আবার এই কারেন্টটাই যখন এখান দিয়ে এইভাবে করে জেনারেটরে ঢুকে তখন এই সিটি দেখে, এই সিটি দেখলো, এই সিটি দেখলো। আচ্ছা, এই কারেন্টের মানটা কিভাবে দেখবে? সিটির সেকেন্ডারি এইভাবে করে এইখানে পাঠিয়ে দিবে, সিটির সেকেন্ডারিতে এই কারেন্টটা এইভাবে করে আসবে, এসে এখানে যেহেতু সিটির কারেন্টটা কি করতে চায়, কারেন্টটা এই মাথায় চলে আসতে চায়। মনে রাখবেন যে যে কোনো জিনিসের যে মাথা দিয়ে কারেন্ট শুরু হবে অপর মাথায় ফিরে চলে আসতে চায়। তাহলে এইভাবে করে এইখানে যেহেতু একটা কয়েল পেয়ে গেছে, তখন এই কারেন্ট কয়েলটার ভিতরে ঢুকবে, ঢুকে এইভাবে করে ফেরত চলে আসবে। ঠিক আছে? এই সিটি থেকে যে কারেন্টটা আসছিল সেই কারেন্টটা এই কয়েলের ভিতর দিয়ে ঢুকে এইভাবে করে ফেরত চলে আসবে। আমরা যদি এখানে লুপ তাকাই, এই লুপের দিকে যদি তাকাই দেখি, তখন এই I1 এটার 1 নাম্বার সিটি I1 কারেন্টটা এই লুপের মধ্যে এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে? এই লুপের মধ্যে ঘুরতে থাকলো। আচ্ছা, এইখানে আসেন, এই সিটিতে একটা কারেন্ট তৈরি হবে, এই কারেন্টটা এইভাবে করে আসবে, এসে এই সেম রিলে কয়েলের ভিতর দিয়ে ঢুকে এইভাবে করে এদিক দিয়ে যাবে। ওকে, তাহলে এটার দিকটা কোন দিকে? এই যে এইভাবে, যে এদিক থেকে আসলো, এই রিলের কয়েল দিয়ে নিচের থেকে উপরে ঢুকলো, ঢুকে আবার চলে গেল। ওকে, এখন আমরা যদি এটা দেখি, ভালো করে তাকাবেন, একই রিলের কয়েলের মধ্যে একটা কারেন্ট উপর থেকে ঢুকে আর একটা কারেন্ট নিচে থেকে ঢুকে, এবং একজন আরেকজনের কমপ্লিটলি বিপরীতমুখী। আমরা যদি মেশ অ্যানালাইসিসের দিকে তাকাই, আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে রেজিস্টর। আপনারা দেখেছেন যে মেশের এদিকে একটা কারেন্ট যায়, নাম দিয়েছিলেন কি? I1। হ্যাঁ, এদিক দিয়ে আর একটা কারেন্ট উঠে, নাম দিয়েছিলেন I2। তখন কি লিখেছেন? I1 মাইনাস I2 এ ধরনের দিয়েছেন না, একটা কারেন্ট বিয়োগ আর একটা কারেন্ট। এই যে একটা এদিক দিয়ে নিচের দিকে যাচ্ছে আর একটা উপরের দিকে উঠছে, এটা স্ম্যাশ অ্যানালাইসিস করেন, আর কিছু না। দেখেন I1 নিচে উপরের থেকে নিচে আসে, I2 নিচের থেকে উপরে যায়। ওকে, তাহলে I1 আর I2 ডিরেকশন কি? একজনের বিপরীতমুখী, এবং মান যদি সমান হয়, মজার বিষয় হচ্ছে আপনি বিয়োগ দেন, অসুবিধা নাই। যদি I1 এর মান যদি 5 এম্পিয়ার হয়, I2 এর মানও যদি 5 এম্পিয়ার হয়, তাহলে এই রিলের মধ্যে, কয়েলের মধ্যে কারেন্ট কত? এই রিলের কয়েলের কারেন্ট, এটার নাম দিলাম আমরা কে। এই কে ইজ ইকুয়াল টু হচ্ছে 5 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু 0 এম্পিয়ার। তার মানে আসলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে ঠিক, কিন্তু উপরের কারেন্ট নিচের কারেন্ট যেহেতু মানে সমান এবং বিপরীতমুখী, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে এই রিলে কয়েলের মধ্যে কোনো কারেন্টই রাখলো না, 0 এম্পিয়ার করে দিল। এই হচ্ছে মূল বিষয়। আপনাদেরকে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আপনারা শুধু চিত্র আঁকেন, বলেন যে এটা ডিফারেন্স করবে, এদিক থেকে ডিফারেন্স কেমনে করে রে ভাই ডিফারেন্স? এটা বুঝতে হবে। বিষয়টা ঠিক এরকম যে এইখানে একটা লুপ তৈরি করবে, এইখানে একটা লুপ তৈরি করবে, এই লুপটা উপরের দিক থেকে নিচে আসবে, এই লুপটা নিচের থেকে উপরে যাবে, একজন আরেকজন বিপরীতমুখী ক্যান্সেল আউট হবে, এবং এই রিলে কয়েলে আর কোনো কারেন্ট থাকলো না। যদি কারেন্ট নাই থাকে, কোনো কারেন্ট যদি রিলের কয়েল নাই পায়, তো সে কি জন্য ট্রিপ করবে? সে কোনো কারেন্টই যদি না পায়, সে কেন চালু হবে? সে অপারেটও করলো না। তাহলে তো ভালো, অপারেট না করা মানে কি ভালো। এখন কখন এই ঘটনা ঘটবে? যখন এদিকে যা ঢুকছে এদিক দিয়েও যদি তাই যায়,
তখন এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। এবং আমরা চাই এটা যে এদিকে যা ঢুকবে এদিক দিয়েও তাই বের হবে। তার মানে কোনো একটা অল্টারনেটর যদি ভালো থাকে, কোনো একটা ওয়েন্ডিং যদি ভালো থাকে, এই আউটগোয়িং লাইনের যে সিটিতে যে কারেন্ট থাকবে, ইনকামিং লাইনের সিটিতেও সেম কারেন্ট থাকবে, কোনো ধরনের ডিফারেন্স থাকবে না দুজনের ভিতরে। ওকে, বহুত বগর বগর করে ফেলছি। হ্যাঁ, এখন আর একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন, আচ্ছা আমরা একটু মুছে দিই এটা। তাহলে আমরা বুঝলাম যে যদি ভালো থাকে তাহলে এদিকের কারেন্ট আর এদিকের কারেন্ট সেম হবে, মানে এখানের কারেন্ট আর এখানের কারেন্ট সেম হবে। যদি কোনো কারণে এখানে ফল্ট হয়, ফল্ট হলো, তখন কি ঘটনা ঘটবে? তখন ঘটনা যেটা ঘটবে, এইখান থেকে প্রচুর ফল্ট কারেন্ট এদিকে যাবে, যাবে। এটা লাইট না, এটা মোটর, এটা হচ্ছে মোটর। আপনি পাম্প হাউসে মোটর চালাচ্ছেন, ওকে। কল্পনা করেন এটা লাইট না, এটা হচ্ছে মোটরকে সাপ্লাই দিচ্ছেন। লাইট দিয়ে হলে বুঝতে একটু অসুবিধা হবে, মোটর বুঝাই আমরা। তাহলে এই মোটরে কিছুক্ষণ আগে ভালো ছিল, এই লাইনটা ভালো ছিল, মোটর ঘুরতেছিল, ঠিক আছে। যখন এই লাইনটা খারাপ হলো, এই লাইনটা যখনই নষ্ট হয়ে গেল, ফল্ট হলো, মোটরটা বন্ধ হয়ে গেছে, ওকে। কিন্তু বন্ধ হয়ে গেছে মানে কি মোটর ঘুরা বন্ধ করেছে? না, কিন্তু মোটর কয়েক রাউন্ড দিচ্ছে ইনার্শিয়ার কারণে। জড়তা, গতি জড়তা বলি না আমরা বাংলায়, গতি জড়তা, হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, তার ইনার্শিয়ার কারণে, জড়তার কারণে, গতি জড়তার কারণে মোটর বন্ধ করার সাথে সাথে সে স্টপ হয়ে যায় না, কিছু দূর ঘুরে। এই রোটরটা যদি ঘুরে, তখন মোটরে যদি কোনো বিদ্যুৎ না থাকে, তখন উল্টা মোটর থেকে বিদ্যুৎ এই লাইনের মধ্যে আসে, কারণ সে তখন জেনারেটর হয়ে যায়। তো তার মাথাটা আপনি ঘুরাচ্ছেন, তাহলে তার অল্টারনেটর এই আর্মেচারের দুই মাথা দিয়ে বিদ্যুৎ তৈরি হবে না। এই মোটরটা তখন জেনারেটরের মতো আচরণ করে, তখন সে সিস্টেম থেকে কারেন্ট বা পাওয়ার নেওয়ার পরিবর্তে উল্টা সিস্টেমকে পাওয়ার দেয়, ঠিক আছে। তাহলে এই মোটর, আমি তো একটার কথা বলেছি, এই অল্টারনেটরের আন্ডারে এখানে তো হাজার হাজার মিল ফ্যাক্টরি, হাজার হাজার মোটর থাকবে। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে মোটর বন্ধ, ইনস্ট্যান্ট বন্ধ না, কিন্তু বন্ধ হওয়ার পরও এইভাবে কয়েক রাউন্ড দেয়। এই কয়েক রাউন্ডেই শেষ তছনছ করে ফেলতে পারে। এই কয়েক রাউন্ড দেওয়ার সাথে সাথে এই মোটর যে ঘুরতেছে, তখন এই আর্মেচারের মাথা দিয়ে বিদ্যুৎ তৈরি হয়ে সেই বিদ্যুৎ উল্টা কোথায় দেয়? আমার এই সিস্টেমে দেয়। তখন দেখেন এই 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 মোটরটা করতেছে কি, বিদ্যুৎ তৈরি করতেছে। আমরা একটু সুন্দর করে যদি আঁকি, এই মোটরটা তার গতি জড়তার কারণে এই সিস্টেমের এই দুই মাথায় বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে, মোটরটা ঘুরতেছে সেজন্য বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে। তাহলে এই মোটর থেকে একটা বিদ্যুৎ আসবে, এটা এই ফল্টের কাজে ব্যবহার হবে। এই ফল্ট কারেন্টকে মিটাবে কে? কে জেনারেটর বা অল্টারনেটর থেকে আসবে, মোটর থেকে আসবে, ঠিক আছে। তাহলে এই সিটি কি দেখবে? জেনারেটর থেকে যেটা আসবে সেটা এই সিটি দেখবে, কিন্তু মোটর থেকে যেটা আসবে সেটা কি এই সিটি দেখবে? দেখবে না। এই জন্য আমরা যদি এই জেনারেটরের দিকে তাকাই, এই মোটরের দিকে, সে কিন্তু আবার সাপ্লাই দিচ্ছে কোথায়? এইখানে সাপ্লাই দিচ্ছে, তাই না? এইখানেও সাপ্লাই দিচ্ছে, এইখানের থেকে মাটিতে সাপ্লাই দিচ্ছে, মানে ফল্টে সাপ্লাই দিচ্ছে। একটা হচ্ছে এই মাথায়, আর একটা হচ্ছে ফল্টের মাথায় সাপ্লাই দিচ্ছে, যেহেতু লাইনটা এখানে ফল্ট ঘটেছে, ওকে। তাহলে আমরা যদি তাকাই দেখি, এই সিটির কারেন্ট আর এই সিটির কারেন্টের মধ্যে আনব্যালেন্স লক্ষ্য করব আমরা। এই সিটির কারেন্টটা শুধুমাত্র এইখানের ফল্টের জন্য হেভি কারেন্টকে দেখাবে, আর এইখানের যে কারেন্টটা এটা দেখাবে কম কারেন্টকে। মানে সোজা কথায় আমরা যদি বলি, যখন ফল্ট হবে তখন এই দুইটা সিটির কারেন্টের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আগে যেরকম সমান সমান ছিল সেটা আর থাকবে না। সেটা কেন ঘটতেছে? এই ধরনের সিস্টেমের সাথে অনেকগুলো ইকুইপমেন্ট লাগানো আছে, তাদের উল্টা ব্যাকফিট ফল্টের কারণে এই সিস্টেমের মধ্যে আনব্যালেন্স কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে। মানে কারেন্টের মানটা যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে এইখানে বেশি এইখানে কম, এই ধরনের হয়ে যাচ্ছে। এই কম আর বেশি কারেন্টটাকে মাপতেছে এই দুইটা সিটি,
যখন দেখলো যে এইখানে কারেন্ট বেশি, সরি এইখানে কারেন্ট কম, এইখানে কারেন্ট বেশি, তখন দেখেন তো এইটা যদি কারেন্ট বেশি হয়, এটা যদি কম হয়, তখন এখান থেকে একটা বিয়োগ করলে ওই সেই আগের মতো ম্যাক্সওয়েলের থিওরি, যে এইটার থেকে এটা বিয়োগ বা ওইটার থেকে এটা যদি বিয়োগ করি, তখন এই কয়েলের দুই মাথায় একটা কারেন্ট পাওয়া যাবে কিনা, ওই যে বাড়তি বিয়োগফলের যে কারেন্টের মান, ওই কারেন্টের কারণে এই রিলের কয়েলটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে সে সার্কিট ব্রেকারকে কমান্ড দিবে, সার্কিট ব্রেকার ওপেন করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। এই যে রিলের কয়েল কারেন্ট কখন পাবে, এই দুইজনের বিয়োগফলের মানটা যদি কোনো একটা মান আসে, এই মান আসলেই সে এই কয়েলটাকে অ্যাক্টিভ করবে। এই দুইজনের বিয়োগফল যদি ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে যায় বা জিরোর খুব কাছাকাছি হয়, হ্যাঁ, এই রিলের কয়েলটা কাজ করবে না। কখন কাজ করবে? যখন এই দুজনের মানের বিয়োগফলের মধ্যে একটা পার্থক্য তৈরি হবে, তখন রিলের কয়েল কাজ করবে, সার্কিট ব্রেকারকে কমান্ড দিবে, ওপেন করে দিবে। ক্লিয়ার? আর কখন এই পার্থক্য তৈরি হবে? এই সিটির মান আর এই সিটির মান, দুই কারেন্টের মান দুই রকম হতে হবে। কখন দুই রকম হবে? যখন কোন একটা সিস্টেমের মধ্যে ফল্ট সংঘটিত হবে, তখনই এই কারেন্ট দুইটার মান দুই রকম হবে। কখন এক থাকবে? যদি সিস্টেমটা স্বাভাবিক থাকে, তখন এই সিটি আর এই সিটির কারেন্টের মান এক থাকবে, এই জন্য পার্থক্য জিরো থাকবে, এই জন্য রিলের কয়েলও কাজ করবে না, তার মানে কোনো ফল্ট নাই, সে স্বাভাবিক থাকবে। এই হচ্ছে কারেন্ট ডিফারেন্সিয়াল রিলের বিস্তারিত। আমরা একটু থিওরিটা দেখে নিই, এটি মুছে দিচ্ছি। A differential relay is one that operates when the phasor difference between two or more similar electrical quantities exceed a predetermined value. বলা হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে হচ্ছে এমন এক প্রকার রিলে যেটা কিনা অপারেট করে, কখন অপারেট করে? দ্য ফেজর ডিফারেন্স। ফেজর মানে হচ্ছে ভেক্টর, ভেক্টরের মধ্যে যখন পার্থক্য তৈরি হবে, ঠিক আছে, কখন? কারেন্টের মানের পার্থক্য, কারেন্টের কোণের মধ্যে পার্থক্য। ফল্ট যখন হয়, তখন থ্রি ফেজ কারেন্ট কি আগের মতো থাকে? নরমালি থ্রি ফেজ কি থাকে? একটা ফেজ আর একটা ফেজ থেকে 120 ডিগ্রিতে থাকে, কিন্তু যখন ফল্ট হয় তখন কি 120 ডিগ্রিতে থাকে? থাকে না। সেটা কোথায় দেখবো? আমরা খুব সম্ভবত 16-17 নাম্বার ক্লাসে দেখবো এই কোর্সে, যে কিভাবে আনব্যালেন্স হচ্ছে, কিভাবে যোগ বিয়োগ করলে আবার মিলাবো, সেগুলোকে সমাধান করার মেথড কি কি, তাই না? এই বিষয়গুলো আমরা এই কোর্সেই দেখবো, চিন্তার কিছু নেই। তবে একটু মনে রাখেন, যখন ফল্ট হবে থ্রি ফেজের মধ্যে, তখন তিনজন কিন্তু আর 120 ডিগ্রিতে থাকবে না। এই ফেজর ডিফারেন্স, এই ভেক্টর গুলোর মধ্যে ডিফারেন্স তৈরি হবে। কিসে কিসে ডিফারেন্স হবে? মানে ডিফারেন্স হবে, ফল্ট কারেন্টের মান বেশি, কোনটার কারেন্টের মান কম। কোণের মধ্যে ডিফারেন্স হবে, এই যে ভেক্টর বা ফেজরের মধ্যে যে ডিফারেন্স হবে বিটুইন টু অর মোর সিমিলার ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। কারেন্ট কেন বললাম না? কারণ এই ডিফারেন্সিয়াল রিলে ভোল্টেজেরও আছে। তাহলে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস মানে সেটা কারেন্টও হইতে পারে, ভোল্টেজও হইতে পারে, অ্যাঙ্গেলও হইতে পারে, যা ইচ্ছা তা হইতে পারে। এই জন্য এক কথায় ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস এক্সিডস এ প্রি ডিটারমাইন্ড ভ্যালু। আগে থেকে একটা মান বলা থাকবে যে ডিফারেন্স হইছে, ঠিক আছে, কিন্তু কত ডিফারেন্স? দেখা যায় 0.01 অ্যাম্পিয়ার ডিফারেন্স পাওয়া গেছে, এটাতে কি ট্রিপ করে যাবে না? বলা থাকবে যে 0.1 বলে দিলাম আমি, মনে করেন 0.2 অ্যাম্পিয়ার যদি আসে বা তার উপরে যদি যায়, দুইজনের পার্থক্য যদি 0.2 উপরে পাওয়া যায়, তখনই ট্রিপ করবে। ঠিক আছে, তাহলে তাকে প্রি রিকোয়েস্টিক আগে থেকে কিছু জিনিস আমরা বলে দিব, হ্যাঁ, প্রিসেট বা প্রি ডিটারমাইন্ড কিছু জিনিস আমরা দিয়ে দিব, যে 0.2 এটার উপরে গেলে কাজ করো, এর নিচে যদি পার্থক্য পাও এটা দেখার দরকার নাই, এটা হয়তো এররের কারণে আসছে, এই ধরনের জিনিস আমরা বলে দিব। তাহলে আগে থেকে যে প্রি ডিটারমাইন্ড ভ্যালু থাকবে, তার উপরে যদি বা পার্থক্য যদি তৈরি হয় কোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, সেটা ভোল্টেজ কারেন্ট হোক, যদি তৈরি হয়, তখনই আমরা এই ডিফারেন্সিয়াল রিলেকে অপারেট করাবো বা এই ডিফারেন্সিয়াল রিলে অপারেট করবে। ফর দ্য কারেন্ট ডিফারেন্সিয়াল রিলে, কারেন্ট ডিফারেন্সিয়াল রিলের ক্ষেত্রে কি হবে আমি অলরেডি বলে ফেলেছি কথাগুলা, তারপরও একটু পড়ে শোনাচ্ছি। দ্য টু কারেন্টস অন দ্য সিটি সেকেন্ডারি, সিটির সেকেন্ডারি যে দুটো কারেন্ট আপনারা দেখেছেন I1 এবং I2 আর ইকুয়াল আন্ডার নরমাল কন্ডিশন। ওই দুইজন কি থাকবে? সমান সমান থাকবে নরমাল কন্ডিশনে। বাট এট দ্য অকারেন্স,
যখন অকারেন্স অফ ফল্ট বা ফল্ট সংঘটিত হবে, দ্য ডিফারেন্স অফ দ্য ইনকামিং অ্যান্ড আউটগোয়িং সিটি বা কারেন্ট ফ্লোজ থ্রু দ্য রিলে কয়েল। যখনই অকারেন্স সংঘটিত হবে তখন ইনকামিং এবং আউটগোয়িং সিটির যে কারেন্ট রিলের কয়েলের ভিতর দিয়ে যাবে সেটার মধ্যে ডিফারেন্স তৈরি হবে। ঠিক আছে, incoming and outgoing current flows through the relay coil. When this exceeds the pickup value, এই যে ডিফারেন্সটা, the difference কার ডিফারেন্স? ইনকামিং এন্ড আউটগোয়িং কারেন্টের ডিফারেন্স। এই ডিফারেন্সটা যখন এক্সিড করবে the pickup value মানে আগে থেকে আমরা সেট করে দিব যে 0.2 পর্যন্ত যদি পার্থক্য পাও এটাকে দেখার দরকার নাই, 0.2 এর উপরে গেলে মানে পিকআপ ভ্যালুর উপরে গেলে ট্রিপ করো। এই বিষয়টা যে বলে দিব সেটাই হচ্ছে পিকআপ ভ্যালু। ওকে, তাহলে পিকআপ ভ্যালু সেট করে দিলাম, তার উপরে যদি এক্সিড করে, তার উপরে যদি চলে যায়, দ্য রিলে উইল অপারেট এন্ড ওপেন দ্য সার্কিট ব্রেকার। ঠিক আছে, রিলেটা অপারেট করবে এবং সার্কিট ব্রেকারকে ওপেন কমান্ড দিয়ে ওপেন করবে টু আইসোলেট দ্য ফল্টি সেকশন। এই ফল্টি সেকশনটাকে আইসোলেট বা আলাদা করার জন্যই এই ঘটনাটা ঘটাবে। দিস টাইপ অফ প্রোটেকশন অলসো নোন অ্যাজ ব্যালেন্স প্রোটেকশন। তাহলে আমরা নতুন নাম শিখলাম যে কখনো যদি পরীক্ষার হলে আসে যে ড্র দা ফিগার অফ ব্যালেন্স প্রোটেকশন। ব্যালেন্স প্রোটেকশন এটা কি জিনিস? ডিফারেন্সিয়াল প্রোটেকশনের অপর নাম ব্যালেন্স প্রোটেকশন। কেন এটা? কারণ দেখেন নাই যে দুইটার কারেন্ট সমান সমান ছিল, ব্যালেন্সে ছিল, যখনই আনব্যালেন্স হয়েছে তখনই প্রোটেকশন রিলে কাজ করেছে। ওকে, তার মানে এটার অপর নাম কি? ব্যালেন্স প্রোটেকশন। পরীক্ষার হলে যদি কখনো আসে যে ড্র দা ফিগার অফ ব্যালেন্স প্রোটেকশন অর কারেন্ট ব্যালেন্স প্রোটেকশন, ভোল্টেজ ব্যালেন্স প্রোটেকশন, ধরে নেবেন এটাই হচ্ছে এই জিনিস। এখন আমরা কারেন্টেরটা তো শিখলাম, যদি বলে ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলে তখন কিভাবে কাজ করব আমরা একটু দেখে নিই। ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলে, তার মানে এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, নাম থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে ভোল্টেজ ব্যালেন্স হবে। আগেরটাতে কারেন্ট ব্যালেন্স হইতো, এখন হবে ভোল্টেজ ব্যালেন্স। ঠিক আছে, আচ্ছা, তো সেম ভাবে এদিকে একটা সিটি, এদিকে একটা সিটি, ওই লোড টোড ঘুরে গিয়ে গ্রাউন্ড ট্রাউন্ড হয়ে এই সিটি দুইটা আসলে একটা ক্লোজ সার্কিট হবে। তো এইখানে যে কারেন্ট যাবে এইখানেও সেম কারেন্ট যাবে। তো এই কারেন্টের জন্য এই রিলে কয়েলের এই দুই মাথায় যদি আমরা একটা ভোল্টেজ মাপি, এই দুই জায়গায় যদি মিটার ধরি একটা ভোল্টেজ পাবো না এই কয়েলের দুই মাথায় এইভাবে? কারণ কি, এই সিটির ভিতর দিয়ে একটা কারেন্ট আসছে, একটা ছোট ভোল্টেজ হোক কম ভোল্টেজ হোক একটা ভোল্টেজ পাবো, তাই না? এই ভোল্টেজের নাম দিলাম আমরা E1। আচ্ছা, এই রিলের কয়েলের যদি ভোল্টেজ মাপি এই দুই মাথায় এদিকে, তখন একটা ভোল্টেজ পাবো, সেটার নাম দিলাম আমরা E2। মজার বিষয় হচ্ছে যদি এইখানে কারেন্ট সমান আর এখানে যদি কারেন্ট যদি সমান সমান থাকে, মানে সিস্টেমটা যদি হেলদি থাকে, কোনো অকারেন্স যদি না ঘটে, তখন এইখানের যে ভোল্টেজ আর এইখানের ভোল্টেজটা সমান থাকবে। কারেন্ট ডিফারেন্সিয়াল রিলেতে এটা প্যারালালে লাগানো থাকবে, আর ভোল্টেজ ডিফারেন্সিয়াল রিলেতে এটা সিরিজে লাগানো থাকবে। ঠিক আছে, রিলে কয়েলের এই মাথার ভোল্টেজ এই মাথার ভোল্টেজ সমান এবং বিপরীতমুখী। কি বলেছি? সমান এবং বিপরীতমুখী। দেখুন আমরা যদি তাকাই, এই যে দেখুন কারেন্ট এইভাবে করে আসে, তার মানে ভোল্টেজের প্লাস হচ্ছে এটা আর মাইনাস হচ্ছে এটা। আর এদিক থেকে যদি তাকাই দেখুন কারেন্ট এই যে লাস্টের মাথা কারেন্ট এইভাবে আসে, তার মানে ভোল্টেজের প্লাস হচ্ছে এটা, মাইনাস হচ্ছে এটা। তার মানে E1 ভোল্টেজের প্লাস উপরে মাইনাস নিচে, E2 ভোল্টেজের প্লাস উপরে মাইনাস নিচে। কোনো একটা রিলে কয়েলের যদি এই দুই মাথায় সমান সমান ভোল্টেজ আপনি যদি দিয়ে রাখেন, এখানেও 5 ভোল্ট এখানেও 5 ভোল্ট, বা এখানে 2 ভোল্ট এখানেও 2 ভোল্ট যদি সমান এবং বিপরীতমুখী প্লাস প্লাস উপরে উপরে যদি দিয়ে রাখেন, এই কয়েলের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে না। কেন? এইখানের ভোল্টেজ যা এইখানের ভোল্টেজ যদি তা হয়, ভোল্টেজ সমান হয়ে গেলে কি হয়? কোন একটা সার্কিট ওপেন সার্কিটের ন্যায় কাজ করে, এই জায়গাটা আর কোনো কাজ করে না, কারণ এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। যে কোনো একটা লোড, মনে করেন এই একটা আপনাকে বাল্ব দেওয়া হলো, এই বাল্বের ভিতরে কখন কারেন্ট যাবে বলেন তো? এই বাল্বের ভিতরে কখন কারেন্ট যাবে? যখন এই টার্মিনালের ভোল্টেজ এই টার্মিনালের তুলনায় বেশি হবে, অথবা
এটা বেশি হবে এটার তুলনায়, অথবা এটা বেশি হবে ওটার তুলনায়। যে কোনো একটা টার্মিনাল অপর টার্মিনালের থেকে বেশি হতে হয়। ধরেন এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, তখন এই 12 প্রান্ত থেকে কারেন্ট এই 0-র দিকে যাবে, এইভাবে করে এদিকে যাবে। যেটা বেশি থাকবে ওই প্রান্ত থেকে কারেন্ট 0-র দিকে যাবে। আচ্ছা, যদি এমন হয় যে এটা 12 হয়, এটা যদি 0 হয়, এটা যদি 12 হয়, তখন কি ঘটনা ঘটবে? তখন কারেন্ট উল্টা দিক থেকে আসবে, তখন ওই দিক থেকে কারেন্ট এদিকে আসবে। অলওয়েজ হাই সাইড থেকে লো সাইডের দিকে কারেন্ট চলে যায়, ঠিক আছে? কোনো একটা বাল্ব হোক, কোনো একটা কয়েল হোক, কোনো একটা লোড হোক, ভোল্টেজ পার্থক্য থাকতে হবে দুই মাথার, এবং যেখানে হাই ভোল্টেজ থাকবে সেখান থেকে লোর দিকে কারেন্টটা আসবে। এখানে কি ঘটনা দেখেন তো, এই রিলে কয়েলের এইখানেও 2 ভোল্ট, এইখানেও 2 ভোল্ট, এটাও প্লাস এটাও প্লাস, তো কেমনে কারেন্ট যাবে? ভোল্টেজ যদি সমান হয়, এটাও 12 ভোল্ট, এটাও যদি 12 ভোল্ট হয়, 12-12 যদি হয়, তখন এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, এই কয়েলটা আইডল অবস্থায় থাকবে, এদিক থেকেও যাবে না, এদিক থেকেও আসবে না, এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না যদি ভোল্টেজ সমান সমান হয়। ঠিক এই প্রিন্সিপালটাকে এখানে কাজে লাগানো হয়েছে, যে এইখানে স্বাভাবিকভাবে এখানে যে কারেন্ট, এই কারেন্টের জন্য যে ভোল্টেজ আমরা পাচ্ছি এই ভোল্টেজ, আর এইখানে যে কারেন্ট এটার জন্য যে ভোল্টেজ পাচ্ছি এই ভোল্টেজ দুইটা সমান এবং বিপরীতমুখী। যে সমান সমান থাকায় এই রিলে কয়েলের ভিতর দিয়ে আসলে কোনো কারেন্ট যাচ্ছে না। কিন্তু যখন এই আনব্যালেন্স তৈরি হবে, কখন? এখানে যখন একটা ফল্ট হবে, এখানে যখন একটা ফল্ট হবে, তখন এই সিটির ভিতর দিয়ে ফল্টি কারেন্ট যাবে, আর ফল্টি কারেন্ট গেলে এই সিটির কারেন্ট আর এই সিটির কারেন্ট আনব্যালেন্স হয়ে যাবে, আর আনব্যালেন্স হওয়ার সাথে সাথে এই ভোল্টেজ দুইটাও আনব্যালেন্স হবে। এই ভোল্টেজ আনব্যালেন্স হলে যে পরিমাণ ভোল্টেজ পার্থক্য এই রিলের কয়েলের দুই মাথায় আমরা পাবো, মনে করেন E2 এর মান হয়ে গেল তখন হচ্ছে 10, আর E1 এর মান হয়ে গেল 2, ঠিক আছে? আগের মতো 2 আছে, ও হয়ে গেল 10, তাহলে 10-এর থেকে 2 যদি বিয়োগ করি, তাহলে কয়েলের আড়াআড়িতে কত ভোল্টেজ পাবো? আবার চলে গেল, চলে যাওয়া নিয়ে তো আরেক বিপদ। আচ্ছা দেখি শেষের দিকে আমরা যদিও আচ্ছা, তাহলে মনে করেন যে এইখানে ছিল 2 ভোল্ট, আর এই জায়গায় আনব্যালেন্স মানে ফল্টের কারণে যে সিটির বেশি কারেন্ট যাচ্ছে, আর বেশি কারেন্টের কারণে দুই মাথায় যে ভোল্টেজ পেলাম সেটা হচ্ছে 10 ভোল্ট। তো একটা ভোল্টেজ থেকে আরেকটা ভোল্টেজকে আমরা যদি বিয়োগ করি, সেটাই হচ্ছে রিলের দুই কয়েলের ভোল্টেজের পার্থক্য। তাহলে রিলের কয়েলে এখন ভোল্টেজ চলে আসছে, আগে ভোল্টেজের পার্থক্য ছিল 0, এখন দুইজনের ভোল্টেজের পার্থক্য তৈরি হয়েছে। এই ভোল্টেজের পার্থক্য তৈরি হওয়ার সাথে সাথে রিলের কয়েলটা কাজ করবে, এই রিলের কয়েল অপারেট করার সাথে সাথে সার্কিট ব্রেকারকে কমান্ড পাঠাবে, এইখানে থাকবে সার্কিট ব্রেকার, আর সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, এই সিস্টেমটাকে আলাদা করে দিবে। ওকে, এই হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলের কাজ। আমরা যদি এটা থিওরি দেখি, থিওরিটা হচ্ছে এটা, ইন ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলে, এই ভোল্টেজ ব্যালেন্স ডিফারেন্সিয়াল রিলের ক্ষেত্রে ওভার কারেন্ট রিলে ইজ কানেক্টেড থ্রু দ্য সিটি। ওভার কারেন্ট রিলে মানে ওই যে রিলে যেটা সিরিজে যেটা লাগানো, সেটা হচ্ছে একটা ওভার কারেন্ট রিলে, হ্যাঁ, কানেক্টেড ইন কারেন্ট রিলে ইজ কানেক্টেড থ্রু দ্য সিটি অ্যাজ শোনস ইন ফিগার। চিত্রে যেভাবে দেখানো আছে সেভাবে আমরা কানেক্ট করেছি। দিস ইজ অলসো কল্ড অপোজ ভোল্টেজ মেথড। এই কথাগুলো কিন্তু শিখে রাখবেন, এটাকে বলা হয় কি অপোজ ভোল্টেজ মেথড। কখনো যদি আপনাকে বলে যে ড্র দা ফিগার অফ অপোজ ভোল্টেজ মেথড রিলে, হ্যাঁ, বা অপোজ ভোল্টেজ রিলে, তখন কিন্তু টেনশনে পড়ে যাবেন। এই সিনোনিম গুলো কিন্তু জেনে রাখবেন যে এটাকে অপোজ ভোল্টেজ মেথডও বলা হয়। Under normal condition the current I1 and I2 is equal. যখন নরমাল থাকবে তখন I1 I2 থাকবে ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড ফেজ, তাদের ফেজ অ্যাঙ্গেল এবং ম্যাগনিটিউড সমান থাকবে। দে ক্যান্সেল ইচ আদার। ক্যান্সেল মানে আসলে তারা ক্যান্সেল করতেছে কিভাবে? ভোল্টেজ সমান সেজন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে। দ্য ভোল্টেজ ব্যালেন্স ইজ ইকুয়ালি মেনটেন, তখন দুই পাশের যে ভোল্টেজ সেটা ইকুয়ালি মেনটেন করা হচ্ছে, যে হ্যাঁ দুই পাশে ভোল্টেজ সমান। Under fault condition due to unbalanced current in the circuit, যখন ফল্ট হবে ওই ফল্ট কন্ডিশনে কারেন্ট সিটির কারেন্টের মধ্যে আনব্যালেন্স তৈরি হবে, সার্কিটের কারেন্টে আনব্যালেন্স তৈরি হবে। এই সার্কিটের আনব্যালেন্স কারেন্টের কারণে ক্রিয়েট ভোল্টেজ আনব্যালেন্স, তাহলে ভোল্টেজ আনব্যালেন্স হয়ে যাবে। আগে যেটা ব্যালেন্স ছিল
সেই ভোল্টেজটা এখন আনব্যালেন্স হয়ে যাবে ইন দা ওভার কারেন্ট কয়েল। ওভার কারেন্ট রিলের যে কয়েলটা থাকবে সেই কয়েলের দুই প্রান্তে ভোল্টেজটা আনব্যালেন্স হবে। দিস কজ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রিলে, এটার কারণে ওই রিলের কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, এন্ড দিস ড্রপস অপারেট দা রিলে অর অ্যাসোসিয়েটেড সার্কিট। তাহলে এই ভোল্টেজ ড্রপটাই এই রিলেটাকে অ্যাক্টিভ করে দিবে বা অপারেট করবে, বা তার সাথে অ্যাসোসিয়েটেড সার্কিট মানে তার সাথে আরো সার্কিট টার্কিট থাকলে সেগুলোকে অপারেট করবে। এই হচ্ছে ভোল্টেজ আনব্যালেন্স মেথড এবং কারেন্ট আনব্যালেন্স মেথডের মূল প্রিন্সিপাল। এই জিনিসটা ডিফারেন্সিয়াল রিলের দুটো মেথড। এটা ছাড়াও ডিফারেন্সিয়াল আরো অনেক প্রকার ডিফারেন্সিয়াল আছে, যেমন ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল রিলে কিভাবে ইউজ করবেন, বা মার্স প্রাইস প্রোটেকশন সিস্টেম, তারপরে হচ্ছে অল্টারনেটরের প্রোটেকশন সিস্টেম, পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল সিস্টেম। এই সিস্টেমগুলো আমরা ধীরে ধীরে শিখবো, আমাদের কোর্সের অন্তর্গত আছে, বিভিন্ন কোর্সে আমরা এগুলো দেখে নিব। তো আজকে আমরা এ পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি, অর্থাৎ আজকের ক্লাসটা আমার পর্বটি এখানেই শেষ। আপনারা যারা প্রশ্ন করবেন তারা হ্যান্ড রাইজ করুন, আমরা ধীরে ধীরে আপনাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এমডি শামীম খান প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। যে কারেন্ট ডিফারেন্সিয়াল যে রিলেটা বুঝাইলেন, জি, ওইখানে বা কারেন্টটা কিভাবে আসে সেটা বুঝলাম না। ওইখানে তো কোনো সোর্স নাই, বা যেখানে আমাদের কারেন্ট আসবে। জেনারেটর না অল্টারনেটর, না অল্টারনেটর বিদ্যুৎ তৈরি করবে, আর সেই বিদ্যুৎ লোডের দিকে যাবে, যেতে গেলে একটা সিটি হয়ে যাবে লোড। সেটা যাওয়ার পরে কি করবে, লোড তার নিউট্রাল টার্মিনাল বা গ্রাউন্ডিং টার্মিনালে সেটাকে থ্রো করবে, সেই গ্রাউন্ডটা গ্রাউন্ড হয়ে ঘুরে আবার অল্টারনেটরের গ্রাউন্ডে এসে ঢুকবে। তখন অল্টারনেটরের পিছনের পাত বা গ্রাউন্ডের যে পাত সেখানেও একটা সিটি বসানো থাকবে, সেটা নিউট্রাল সিটি বা গ্রাউন্ডিং সিটি নামে পরিচিত। সেই সিটিটা হয়ে নিচের দিকের কারেন্টটা ডিটেক্ট করবে, আর বের হয়ে যাওয়ার সময় প্রথম দিকের কারেন্টটা ডিটেক্ট করবে। কয়েলটাকে কি অল্টারনেটর হিসাবে বিবেচনা করব? হ্যাঁ, কয়েলটাই তো লেখা আছে না অল্টারনেটরের, এই জেনারেটরের কয়েল লেখা আছে তো, ওয়েন্ডিং, অল্টারনেটরের ওয়েন্ডিং লেখা আছে তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটা, সেটা ওই যে ভোল্টেজের ক্ষেত্রে একই রকমই হবে, ভোল্টেজ সেম সেম, ডিফারেন্সিয়াল রিলে। জি জি জি। আচ্ছা। আর একটা ওই যে প্রোটেকটিভ রিলে যে চিত্রটা আঁকালাম, ওখানে একটু গেলে ভালো হতো। প্রোটেক্টিভ জোন যেটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা। জি এখানে ভাই যে উপরের পোর্শনটা জেনারেটর দিয়েছেন, কিন্তু তার সাথে কোনো রিলে অ্যাড করেন নাই, বাট নিচেরটাতে আবার জেনারেটর দিয়েছেন, তার সাথে হচ্ছে আবার রিলে অ্যাড করেছেন। দুটার মধ্যে বললাম তো, পার্থক্য কি? সেটা তো বললামই। কেন আপনি ক্লাসে ছিলেন না, নাকি এখানে জি ভাই, আউট হয়ে ছিলাম। গেছেন? হ্যাঁ, ছিলাম হয়তো, বা কন্ট্রাক্ট। এটা কোনো কথা? বললাম এখানে যে জেনারেটর ট্রান্সফরমার ইউনিট প্রোটেকশন, মানে কখনো যদি জেনারেটরের সাথে এরকম ব্রেকার ট্রেকার না থাকে, জেনারেটর ডাইরেক্ট ট্রান্সফরমারে যদি সাপ্লাই দেয়, তখন জেনারেটর আর ট্রান্সফরমারকে একটা জোনের মধ্যে ঢুকানোর জন্য জেনারেটর ট্রান্সফরমার প্রোটেকশন জোন ডিক্লেয়ার করা হয়। আর যদি জেনারেটরের পরে এরকম সার্কিট ব্রেকার থাকে, সেটাকে আলাদা থাকে, তখন ট্রান্সফরমারকে আলাদা প্রোটেকশন জোন আর জেনারেটরকে আলাদা প্রোটেকশন জোন করা হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে, হ্যাঁ, কোথায় কি আছে তার উপর ডিপেন্ড করে এই জোনগুলো আমরা ডিক্লেয়ার করবো আর কি। তখন এটার নাম হবে জেনারেটর ট্রান্সফরমার প্রোটেকশন জোন। জি, শাহরিয়ার বাপ্পি প্রশ্ন করতে পারেন। জি স্যার। জি, স্যার, ডিরেকশনাল রিলের ক্ষেত্রে আমরা জানি 90 ডিগ্রি উপরে উঠলে কজের মান, তাহলে কারেন্টের দিকটা চেঞ্জ হয়, এটা কিভাবে হয় এটা দেখানো যায়? কিভাবে চেঞ্জ হয়? জি স্যার, 90 ডিগ্রি আপ হইলে কিভাবে সেটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়? আচ্ছা,
এখন তো তাহলে এটা দেখাইতে গেলে এসি ফান্ডামেন্টালে চলে যেতে হয়। এখন দেখাইতে হবে, পরে দেখাইলেও হবে স্যার। অপেক্ষা করেন তাহলে এসি সার্কিট বা এসি ফান্ডামেন্টাল পর্যন্ত। ওখানে আমরা জি ওয়েভ স্যার। অ্যানালাইসিস করব, তো এই ওয়েভ ডায়াগ্রাম গুলো দেখলে ক্লিয়ার হবেন আর কি। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, আমরা বলেন। জানি ডিরেকশনাল রিলের ক্ষেত্রে কারেন্ট যত বাড়ুক কমুক এটা সে নির্ভর করে না, তাহলে একটা রিলের নাম আছে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে, এখানে ওভার কারেন্ট শব্দটা আসলো কেন? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে তার একটা রিসেট ভ্যালু থাকবে। রিসেট ভ্যালু থাকবে মানে হচ্ছে যে তাকে তো বলে দেয়া থাকবে যে 5 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে 5 এম্পিয়ারে তার একটা পিক আপ ভ্যালু থাকবে না? তো 5 এম্পিয়ারের উপরে গেলে সে সেটাকে ওভার কারেন্ট হিসেবে ধরে নিবে। তো আসলে কারেন্টের মানের উপর নির্ভর করতেছে না, এর মানে এই নয় যে আপনার উল্টা হইলো ঠিক কিন্তু দেখা যাচ্ছে কারেন্টের মান একদম জিরো, তখন সে ট্রিপ করান যে কথা না করাও একই কথা। আমার কথাটা বুঝতে পারছেন? তা একটা নির্দিষ্ট একটা কারেন্ট থাকবে, যে কারেন্টের উপরে গেলে সে বুঝতে পারবে এটা ফল্ট কারেন্ট এবং এটা ডিরেকশন উল্টা। বুঝতে পারছেন? এখন এটা কারেন্টের মানের উপর নির্ভর করে না বলতে বোঝাচ্ছে যে এই রিলের মূল বিশেষত্ব যেহেতু ডিরেকশন, ডিরেকশন শব্দটাই আসলে কারেন্টের সাথে রিলেটেড না। ডিরেকশনটা হচ্ছে এটা কি ইনকামিং নাকি আউটগোয়িং, আসতেছে নাকি যাচ্ছে, এটাকে ফোকাস করে ডিরেকশন। তো এই জন্যই এখানে বলা হচ্ছে যে ডিরেকশন শব্দটাকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাকে আসলে কারেন্টের ম্যাগনিটিউডের উপর নির্ভর না, এটা মূলত হচ্ছে দিকের উপর নির্ভর। এই কথাটা বোঝানোর জন্য কথাটা বলা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। জি, ওয়েলকাম। এমডি নজরুল ইসলাম প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, বলতেছিলাম যে ডিরেকশনাল ওভার কারেন্ট রিলে যেটা আমরা বললাম, জি ওই জায়গাটাতে আমরা ওই দেখছিলাম যে রিলের যেদিকে ডিরেকশন দেওয়া থাকে, কারেন্টের ডিরেকশন যদি ফল্ট কারেন্টের ডিরেকশন ওইদিকে থাকে তাহলে আমাদের সেটা রিলেটা ট্রিপ করে। জি কিন্তু ওই থিওরির জায়গাটাতে কি জানি আরেকটু দেখলাম যে মানে ওই জায়গাটা গেলে যে একটা রিভার্স মানে ডিরেকশনের একটা বিষয় দেখলাম আর কি। রিভার্স ডিরেকশন মানে কথাটা বুঝেন, এই যে এই আপনার রিলের যে টিক চিহ্নটা, এটা কিন্তু কোনো লাইনেও দেওয়া থাকে না, কোনো রিলেতেও দেওয়া থাকে না, সেটা আমরা বুঝার জন্য দিয়েছি। মূলত এইখানে রিলের টিক চিহ্নটা আমি দিয়েছি আপনারা যেন বুঝেন যে ট্রিপ করবে কিন্তু এদিকে গেলে, এটা কিন্তু কোথাও দেওয়া থাকে না। বুঝতে পারছেন? তো সে আচ্ছা। ফরওয়ার্ড ডিরেকশন বলতে কি বুঝে? সে ফরওয়ার্ড ডিরেকশন বলতে বুঝে এই যে কারেন্টটা যে তার দিকে আসতেছে আসতেছে সেটাকে সে ফরওয়ার্ড বলে। আর যদি তার থেকে যাচ্ছে দেখায়, উল্টা দিকে দেখায়, তখন সে সেটাকে রিভার্স ভাবে। আপনি আমার কথা বুঝতে পারছেন? তাহলে জি তার লাইনটা স্বাভাবিকভাবে তার দিকে যায় না, যাচ্ছে তো, জি লাইন কারেন্টটা তার দিকে, পাওয়ারটা স্বাভাবিকভাবে তার দিকে যাচ্ছে। এখন যখন যাওয়ার পরিবর্তে যখন রিভার্স হয়ে যায়, উল্টা উল্টা দিকে যখন যাওয়া শুরু করে সেটাকে তখন সে বলে রিভার্স। আগে যা ছিল সেটার তুলনায় উল্টা, এই কথাটাই জাস্ট, আর কিচ্ছু না। যে রিভার্স যদি হয় তখন গিয়ে সে অপারেট করে। কথা বুঝতে পারছেন? আচ্ছা। তাকে জি বুঝতে পারছি। হ্যাঁ, তাকে আগে থেকে ডিক্লেয়ার করা দেওয়া থাকবে যে এটাকেই ফরওয়ার্ড ভাবিও, আর এটার ব্যতিক্রম হলেই রিভার্স। বুঝে গেছে? তাহলে আপনি জি ওই লাইনের মধ্যে যে রিলেটা ব্যবহার করছেন, ওই রিলেতে কারেন্টটা দূরের একটা লাইন থেকে আসতেছে, যখন আসতেছে তখন এটাকে আপনি ধরলেন কি এটা হচ্ছে ফরওয়ার্ড। এখন রিলেকে জি। বলে দিলেন এটা হচ্ছে ফরওয়ার্ড, তাহলে তার উল্টা মানে কি? লাইনের দিকে যাচ্ছে সেটাই তো উল্টা, তো উল্টা হলে রিভার্স। বুঝা গেছে? ও আচ্ছা, জি ভাই বুঝছি। জি আর আরেকটা বিষয় হচ্ছে যে অল্টারনেটরের যেটা দেখলাম ওই ডিফারেন্সিয়াল রিলেতে, জি ওইখানে ওইখানে হচ্ছে যে অল্টারনেটরের কয়েলটাই কি তখন একটা মানে সোর্সের মতো কাজ করে, দুই পাশে দুইটা মানে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকবে এরকম আসলে সেটা? তো বাস্তবে তাই, অল্টারনেটরের থ্রি ফেজ আমরা দেখি তো, থ্রি ফেজে তিনটা কয়েল থাকে আর কি, এরকম মানে অনেকগুলো কয়েলের সমন্বয়। তো তিনটা বড় বড় কয়েল কল্পনা করতে পারেন আপনি, তিনটা ফেজের জন্য তিনটা কয়েল। আমরা শুধু একটা ফেজের জন্য একটা কয়েল এঁকে দেখিয়েছি, এটাই, আর কিচ্ছু না। কিন্তু আমরা যখন অল্টারনেটর মেশিন পড়বো তখন এই বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়ে যাবেন, মজা লাগবে এবং অল্টারনেটর নিজে খুলে লাগাতে পারবেন। ঠিক আছে? বিষয়টা ঠিক জি এরকম, আর কিচ্ছু না কিন্তু। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। যে সুব্রত রয় প্রশ্ন করতে পারেন। নমস্কার দাদা। নমস্কার। দাদা, এই যে রিলের প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশনের কমান্ডটা কিভাবে দেওয়া হয়? কিসের প্রোটেকশনের কমান্ডটা? হ্যাঁ হ্যাঁ। কে কে কমান্ড দিবে? রিলে দিবে নাকি অন্য কেউ?
রিলেকে কিভাবে কমান্ড দেওয়া হয়? ওই মানে সিটি থেকে বেশি কারেন্ট দিলে সিটি কারেন্ট কারেন্ট ট্রান্সফরমার পড়েন না পাওয়ার সিস্টেম পার্ট 1 এ? জি পড়েছি তো। তো কি পড়াইলাম যে এটার সেকেন্ডারি সিটির প্রাইমারিতে মনে করেন 1000/5 সিটি, 1000/5 এর 1000 এর জায়গায় যদি 1200 যায় তাহলে এটা কি ফল্ট না? জি ফল্ট। 1000 গেলে সেকেন্ডারিতে যাইতে কত 5, তো এখন 1200 গেলে কত যাবে? 6 যাবে। হ্যাঁ তাহলে এখন আগে যাইতো 5, এখন যাচ্ছে 6 সেকেন্ডারিতে, তো এই 6 এটা কি বেশি না? জি বেশি। এই রিলের এই সেকেন্ডারি সিটির সেকেন্ডারিটাই এই রিলের গায়ের ভিতরে লাগানো থাকবে, রিলের মধ্যে ঢুকানো থাকবে। তখন রিলে দেখবে যে আগে 5 যেটা যাইতো সেটাকে সে স্বাভাবিক বলতো, যখন সে 6 যাবে তখন রিলে বলবে যে হ্যাঁ বেশি কারেন্ট যাচ্ছে, অস্বাভাবিক কারেন্ট যাচ্ছে, তখনই রিলে নিজের থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছি। জি বুঝতে পারছি। না আপনি যে বলছিলেন আমরা প্রোগ্রামিং করে ইয়ে করে দিব, এইটার জন্য এই যে রিলেটাকে বলে দিতে হবে না যে 5 মানে স্বাভাবিক, 5-এর উপরে জি গেলে অস্বাভাবিক, বলে দিতে হবে তো নাকি? জি বুঝতে পারছি এই বলে দেওয়ার কাজটা হচ্ছে প্রোগ্রামিং। দাদা। টপিকের বাইরে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ক্যাপাসিটর নিয়ে, ক্যাপাসিটর যে রেটিংটা এমএফডি এর মানে কি বোঝায়? কি এমএফডি ক্যাপাসিটরের রেটিংটা? ন্যানোফ্যারাড কেমন? এন না তো, এম 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 হ্যাঁ এম এমএফবি, তাহলে মিলি ফ্যারাড। ক্যাপিটাল এম তো দেয়া এটা, তাহলে কি মিলি ধরে নিব? না, ক্যাপিটাল এম হলে মিলি হবে না, মেগা ফ্যারাড তো হয় না। এটা কোথায় পাইছেন? আমি একটা ক্যাপাসিটর আনছিলাম বাজার থেকে, এটার মধ্যে লেখা। ছবি তুলে পাঠাইন। আপনি মনে হয় অন্য রেটিং পড়তেছেন। 3.5 এমএফডি দেয়া। তাহলে আমার জানা নেই, দেখতে হবে, আপনি পাঠাই দিয়েন দেখি ছবি তুলে। আচ্ছা দাদা, ওকে দাদা, এটাই ছিল। ওইটা থ্যাংক ইউ। স্যার এটা মাইক্রোফ্যারাড হবে স্যার। হ্যাঁ স্যার এটা মাইক্রোফ্যারাড হবে স্যার। মাইক্রোফ্যারাড ইউএফ লেখা থাকে তো, ও যেটা বলতেছে ওইটা কি আসলে মাইক্রোফ্যারাড? আন্তাজি বলা ঠিক হবে কি? স্যার এমএফডি এর ফুল মিনিং গুগল করলাম স্যার, এমএফডি এর ফুল মিনিং মাইক্রোফ্যারাড স্যার। মাইক্রোফ্যারাড, ও আচ্ছা, তাহলে হইতে পারে যে এই ধরনের নাম দিয়েও হয়তো ইউজ হয়, আমি জানি না আর কি, আমি কখনোই পাইনি। আচ্ছা দাদা, আমি ছবি তুলে। হ্যাঁ হইতে পারে তাহলে, না ওনারা যেহেতু গুগল করে দেখছেন, আমিও তাই করতাম, তো সুতরাং এখনই তো সমাধান পেয়ে গেছেন। ঠিক আমি আছে, চাচ্ছিলাম একটা ফ্যানের মধ্যে লাগাবো, মানে এইটা কি লাগাবো নাকি কি করবো এই জন্য। কিসে লাগাবেন? একটা সিলিং ফ্যানের মধ্যে। সিলিং ফ্যানে? এটা কি পোলারাইজ না নন পোলারাইজ? পোলারিটি আছে, প্লাস মাইনাস লেখা আছে? না প্লাস মাইনাস লেখা নেই। তাহলে ঠিক আছে, লাগাইতে পারবেন। আচ্ছা দাদা, ওকে। যে এমডি মিজানুর রহমান প্রশ্ন করতে পারেন। জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছিল দাদা যে আমরা যে ডিফারেন্সিয়াল রিলে পড়তেছি, আমরা কি ফিডার প্রোটেকশন পড়বো পরবর্তীতে? জি বুঝি নাই। মানে যে ডিফারেন্সিয়াল রিলে যে ফিডার প্রোটেকশন, এটা কি সামনে আমরা পড়বো কিনা বা আমাদের টপিকে আছে কিনা জানার জন্য। এক মিনিট দাঁড়ান। ডিফারেন্সিয়াল রিলে কি? ফিডার প্রোটেকশন। হ্যাঁ ফিডার প্রোটেকশন, হ্যাঁ পড়বো, সামনে পড়বো। শুধু ডিফারেন্সিয়াল রিলে না, ফিডার প্রোটেকশনে আমরা ডিসটেন্স রিলে পড়বো, হ্যাঁ ডিফারেন্সিয়াল রিলে পড়বো, এগুলো পড়বো। ওকে দাদা। জি, মুহতাসিম লাবিব প্রশ্ন করতে পারেন। স্যার রিলের জন্য একটা প্রিসেট ভ্যালু বলছেন না আগে স্যার, ওটা লাইটিং লোড, তারপর হেভি লোড, এমনি নরমাল লোডের জন্য কি ডিফারেন্ট? আসলে এই ধরনের কোনো কিছুর জন্য ডিফারেন্ট না স্যার। যখন রিলেটা যখন আপনি সিস্টেমে লাগাবেন, তখন লাগাতে গেলে তখন তার জন্য একটা প্রিসেট ভ্যালু হচ্ছে ক্যালকুলেশন করতে হয় সকল লোডের সামেশন। ইনকামিং লাইনের শুরুর দিকে যখন ব্রেকারকে প্রোটেকশন দিতে যাবেন, তখন ওই রিলেটাকে সিটি যদি ইউজ করেন, সিটি সেকেন্ডারিতে কি পরিমাণ আসবে, ফল্ট যখন হবে তখন কত হবে, ওইটার উপর ডিপেন্ড করে
এই রিলের সেকেন্ডারি টার্মিনালে হচ্ছে যে আপনার এই ডাটাটা সিটি সেকেন্ডারি টার্মিনাল ডাটাটা রিলেতে রিসেট করে দিতে হয়, সেট করে দিতে হয়। এত স্যার লাইটিং লোডের জন্য হলে স্যার একদম হেভি লোডের রিলের যে ডাটা ওটা তাহলে লাইটিং লোডের জন্য অনেক বড় একটা কারেন্ট ফ্লো হবে না স্যার, তবুও রিলে তো তখন কাজ করবে না। বিষয়টা এরকম না, আপনার জিনিসটা বোঝার চেষ্টা করেন যে এটা আপনি লোড কি লাগাচ্ছেন এটার উপর ডিপেন্ড না, এটা ডিপেন্ড হচ্ছে কত কারেন্ট ফ্লো হচ্ছে। এখন লোড কি কি লাগাচ্ছেন, একটা বাতি লাগাইতেছেন, একটা মোটর লাগাচ্ছেন, এখন লোড প্রান্তে যে কোনো কিছু হইতে পারে। এখন এটা তো আমি দেখতে পারবো না, আমি চিন্তা করব আমার লাইনের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে। আপনি এটা চিন্তা করেন যে আপনার যেখানে লাগাবেন সে লাইনের ভিতর দিয়ে কত কারেন্ট যায়, এবার আউটগোয়িং লাইনে নিয়ে গিয়ে সেটাকে ভাগ করে কে কি চালালো সেটা আমার দেখার দরকার নেই। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আপনি শুধু ইনপুট লাইনে চিন্তা করেন যে এই তারটা নিয়ে গিয়ে যাই করুক না কেন এই তারের ভিতর দিয়ে কত কারেন্ট যায়, ওই কারেন্টটা যদি একটা নির্দিষ্ট রেঞ্জ থাকবে সেই রেঞ্জের বেশি যায় যেন ট্রিপ করে যায়, সোজা কথা। এই হচ্ছে তাহলে স্যার, হ্যাঁ স্যার ফিডারের বাইরে চলে তাহলে ওখানে প্রোটেকশন কোনো জোন নাই তাহলে স্যার? ফিডারের বাইরে বলতে ওই যে বললাম তো এই প্রোটেকশন জোনটাকে চিন্তা এইভাবেই করা হয় যে ফিডারের বাইরে বলতে যে ইনপুট সাইডে যখন আপনি প্রোটেকশন দিবেন তখন সবাই তো ওই দিক থেকে তো আর বিদ্যুৎ আসার সম্ভাবনা নাই, লোডের থেকে লাইটের থেকে কখনো বিদ্যুৎ তৈরি হবে হবে না। আবার ব্রেকারটা যদি বন্ধ থাকে তাহলে আমার সিস্টেমে কি ওই বিদ্যুৎ তৈরি হইলেও কি আসতে পারবে? আসতে পারবে না। তাহলে ওগুলোকে একটা পুরোটাকে মিলেই ইনপুট সাইডেই প্রোটেকশন দেওয়া হয় আর কি। জি স্যার বুঝছি। বুঝছেন না? থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি জুমা বেগম, জি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন। জি জুমা বেগম প্রশ্ন করতে পারেন, আনমিউট করে প্রশ্ন করবেন, আপনার মাইক্রোফোনটি মিউট হয়ে আছে। আসসালামু আলাইকুম দাদা। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি আছি, ভালো আছি। বল। তো আর কি দাদা, ওই ক্লাস তো যাই হোক এর আগে করিনি, তো আজকে ওই যে একটু ক্লাস করলাম, ভালো লাগলো। তো দাদা ওই যে শেষের যে অংশটা আপনি দেখালেন যে ডিফারেন্সিয়াল রিলের সার্কুলেটিং কারেন্ট, তা এখানে ওই যে একটা লাইনে আমার একটা প্রশ্ন আর কি হলো, প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন লাইনের মধ্যে মোটর অথবা জেনারেটর অল্টারনেটর রাখি, জি আপনার প্রশ্নটি আমরা শুনতে পাইনি। মোটর থেকে অল্টারনেটর মূলত বিদ্যুৎ উৎপন্ন করে। জি কিন্তু এটা আবার অনেক কাজ করে, যে আপনি এখানে দেখালেন যে এটা লাইন থেকে অপোজিট কারেন্টটা নিয়ে ওটা আবার কাজ করে। আচ্ছা জুমা বেগম, আমরা আপনার প্রশ্নটি কিন্তু বুঝতে পারিনি, নেটওয়ার্ক সমস্যার কারণে প্রশ্নটি কেটে কেটে আসছে। কিছু প্রশ্ন বুঝেছি, কিছু প্রশ্ন বুঝিনি। আচ্ছা আমি প্রশ্নটা আবার করতেছি দাদা, সেটা হচ্ছে যে আপনার ওই ডিফারেন্সিয়াল রিলের সার্কুলেটিং কারেন্ট যে চিত্রটা আপনি দেখালেন, যে রিলে এবং হচ্ছে আমাদের একটা হচ্ছে দুই দিকে আমাদের অল্টারনেটর, মাঝখানে অল্টারনেটর থাকবে, দুই দিকে হচ্ছে সিটি থাকতেছে। যেহেতু আপনি গ্রাউন্ড করে দেখালেন, একটা মোটর হঠাৎ করে আমাদের বিদ্যুৎ নিচ্ছে, মোটর তো সচরাচর আমার বিদ্যুৎ নিয়ে চলে, কিন্তু ওটা হঠাৎ করে জেনারেটর হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা মূলত দেখতেছি জেনারেটর বিদ্যুৎ উৎপাদন করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেটরটা হঠাৎ করে লাইন থেকে কারেন্ট নিয়ে সেটা মোটর হিসাবে কাজ করে। এই দুইটার মাঝে যে মেইন পার্থক্যটা কি কারণে হয়, এটা যদি একটু বিস্তারিত বলতেন দাদা চিত্রের মাধ্যমে। আচ্ছা এইখানে বিষয়টা আসলে আপনার বোঝার কথা যে এটা বেসিক্যালি হয় হচ্ছে ইনার্শিয়ার কারণে। আমরা যদি কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, মনে করেন যে আপনার হচ্ছে এটা হচ্ছে একটা মোটর বা অল্টারনেটরই ধরি আমরা, অল্টারনেটর। এই অল্টারনেটর কিভাবে বিদ্যুৎ তৈরি করে
তার এই রোটর শ্যাফটটা যদি কোনোভাবে ঘুরানো যায় তাহলেই তো সে বিদ্যুৎটা তৈরি করে, নাকি? জি দাদা। আচ্ছা, তো এখন এই বিদ্যুৎটা তৈরি করে সে কোথায় সাপ্লাই দেয়? এইভাবে গ্রিডে সাপ্লাই দেয়, তাই না? সাপ্লাই দিবে। এটা হচ্ছে গ্রিড, গ্রিডে সাপ্লাই দিচ্ছে। এখন খুব ভালো কথা, সে ঘুরছে আর গ্রিডে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, কোনো কারণে যদি আপনার দেখা যায় যে এই রোটরটা কোনো কারণে এখানে এই পাওয়ারটা দিতে পারলো না, এই রোটরের পাওয়ারটা ফেল করে গেল, তো রোটরটা যদি ফেল করে যায়, তো রোটর ফেল করলে কি করবে, মানে ওইখানে যদি কোনো কারণে পাওয়ারটা যদি এই শ্যাফটে না আসে, তখন এই গ্রিড থেকে পাওয়ার নিয়ে তখন কি হিসেবে কাজ করবে? এটা মোটর হিসাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? সেম জিনিস কিন্তু যেহেতু সিনক্রোনাস মেশিন, তাহলে সে যখন ঘুরবে তখন সে বিদ্যুৎ তৈরি করবে। আবার সে যখন দেখা যাচ্ছে আপনার তাকে ঘুরানোর জন্য কেউ থাকবে না, পাওয়ার থাকবে না, তখন সে উল্টা আবার মোটর হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? এটা কিন্তু অল্টারনেটর হিসেবে। এখন আমরা যদি এই সেম জিনিসটাকে মোটর হিসেবে কল্পনা করি, মনে করেন একটা সিনক্রোনাস মোটর, আমরা কি করছি, একটা সিনক্রোনাস মোটর চালাচ্ছি, এসে এইভাবে করে গ্রিড থেকে পাওয়ার নিচ্ছে। এই মোটরটা ঘুরে ঘুরে কোনো একটা, মনে করেন আমার কোনো একটা বড় পাথর ভাঙার একটা মেশিনকে সে ভাঙছে গ্রিড থেকে পাওয়ার নিয়ে। তো কখনো যদি কোনো কারণে এই গ্রিডের পাওয়ারের মধ্যে পাওয়ার যদি ফেল করে, এইখানে মনে করেন ফল্ট হয়েছে, এই লাইনে ফল্ট হয়েছে, তো ইনপুট লাইনে মানে গ্রিডের লাইনে যদি ফল্ট হয়, তখন এই লাইনটা কি করবে? ট্রিপ করে যাবে না? এই ব্রেকারটা বন্ধ হয়ে যাবে না? এই লাইনটা পাওয়ার সাপ্লাই দিবে মোটরে? দিবে না, বন্ধ হয়ে যাবে। কিন্তু এই রোটর কি তখনও কি ঘুরতে থাকবে না? মানে আরো 10-15 রাউন্ড ঘুরতে থাকবে তো। আচ্ছা, তো রোটর যদি ঘুরে, আমরা কি জানি রোটর ঘুরলে কি তৈরি হয়? এখান থেকে বিদ্যুৎ তৈরি হয় না? বিদ্যুৎ তৈরি হবে। তখন এই উল্টা এই মোটরটা কি হিসাবে? জেনারেটর হিসেবে কাজ করবে। মানে সে উল্টা বিদ্যুৎ তৈরি করে কোথায় দিবে? এদিকে তো দিতে পারবে না, এই ফল্টে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে দাদা। তাহলে ওটা ফল্টে দিলে ওটা আবার সিটি, আমাদের যে সিটি দুটো আছে, আমাদের সিটি প্রথম এবং দ্বিতীয়, তাহলে এদের মধ্যে একটা আনব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে। আর আনব্যালেন্স হলে তখনই তাৎক্ষণিকভাবে আমার রিলেটা অপারেট করতেছে, অপারেট করবে এবং রিলেটারটাকে বিচ্ছিন্ন করে দেবে। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে দাদা, অনেক সুন্দর করে এটা বুঝাই দিয়েছেন। মানে এটাই হচ্ছে মূল থিম। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আপনার সার্কুলেটিং কারেন্টের যে বিষয়টা, আমার মনে হয় আমরা এটা সকলেই যারা ক্লাস করতেছি সবাই বুঝতে পারবো। জি 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 জি। থ্যাংক ইউ দাদা। দাদা, এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন। ফল্ট কিভাবে হবে এটা? ফল্ট দেখেন নাই? ফল্ট এইখানে যদি এটা একটা ট্রান্সমিশন লাইন, ওগুলো মুছে দিই। ফল্ট কিভাবে হয়? এই হচ্ছে একটা ট্রান্সমিশন লাইন। এখানে আপনাদের বাড়ি, বাড়ির সামনে একটা আম গাছ আছে, দীর্ঘদিন কাটেন না। এই আম গাছের ঢাল যখন গিয়ে এমন এই লাইনের সাথে লাগবে, তখন এই লাইনের কারেন্ট এই আম গাছের পাতা ঢাল হয়ে এই মাটিতে যাবে। এই আর্ট ফল্ট। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। একটা ফল্ট এই তারের সাথে এই তার, এদিক থেকে ঝড়ের কারণে আরেকজনের মনে করেন আম গাছের একটা ঢাল উড়ে এসে এই দুইটা তারের মধ্যে এইভাবে করে পড়লো। দাদা, এইগুলা তো বুঝি, কিন্তু সমস্যা হয়েছে আপনি যে টিপ করার পর যে আপনি ফল্ট করলেন, এটা কিভাবে হলো এটা আমি বুঝিনি। ট্রিপ করার পর না তো রে, যখন আপনার এদিক থেকে আসবে ফল্ট কারেন্ট, সাপ্লাই কিভাবে দিবে সেটা হচ্ছে, এদিক থেকে ফল্ট কারেন্ট তো সাপ্লাই দিবে, আবার মোটর থেকে একটা ফল্ট কারেন্ট সাপ্লাই আসবে, এই দুইজনের ফল্ট কারেন্ট। বুঝতে পারছেন? দুইজনের ফল্ট কারেন্ট এই ফল্টের লাইনের দিকে যাবে। তখন মানে এটা আমরা আসলে মিলি সেকেন্ডে ঘটনাটা ঘটতেছে,
সেই জন্য আপনাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ভাবতেছেন যে আসলে ফল্ট কারেন্ট এদিক থেকেও আসবে, মোটর থেকেও আসবে। যখন ফল্ট হবে তখন আর মোটরকে সাপ্লাই দিবে না, মোটরকে সাপ্লাই দেওয়া বন্ধ করে দিবে, তখন এই ফল্টকে সাপ্লাই দিবে। ফল্টকে যখন সাপ্লাই দিবে তখন এদিক থেকেও আসবে, এদিক থেকেও আসবে, এরপরে গিয়ে বিচ্ছিন্ন হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি দাদা। হ্যাঁ, এটার ঘটনা, এটা কেন হচ্ছে, এটা আপনাদের মনে অনেক সময় কনফিউশন থাকে। আপনারা সিম্পল, আপনারা ডিসি সার্কিট করেছেন, সিম্পল ডিসি সার্কিটের প্রিন্সিপাল দেখেন যে এটা একটা লোড, এটা হচ্ছে একটা সোর্স। যখন এখান থেকে কারেন্ট যাচ্ছে এই লোডের ভিতর দিয়ে ঢুকে এইভাবে করে ফিরে আসছে, এখানে যদি কোনো শর্ট পাথ পায় তখন কি কারেন্ট লোডে যাবে? যাবে না, এই শর্টের ভিতর দিয়ে সব চলে আসবে। এই শর্টটাই হচ্ছে দিস ইজ দ্য ফল্ট পয়েন্ট। কারেন্ট কোথায় আসতে চায়? মাটিতে আসতে চায়। তো এই পাওয়ারটা, জেনারেটরের পাওয়ারটা এইভাবে ফল্টের মাধ্যমে মাটিতে যাওয়ার রাস্তা পেয়েছে, আর ভুলেও আপনার মোটরে যাবে না। তখন এদিক থেকে ফল্ট কারেন্ট আসবে, মোটরের ঘুরার কারণে মোটরও একটা ফল্ট কারেন্ট জেনারেট করে দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে জি, জুমা বেগম আর কিছু বলবেন? হ্যাঁ দাদা, আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ। যে আমাদের তো এটা পর্যন্তই শেষ, আমাদের ওই যে বাংলা মিডিয়ামের যে বইগুলো আছে, তো এখানে যে রিলে সম্পর্কে আমি দেখি যে 2-1টা করে অঙ্ক আছে, যে একটা রিলে অপারেটিং টাইম কতক্ষণ। তো আমরা কি দাদা ওই নেক্সট ক্লাসে এই ধরনের অঙ্কগুলো কি করব? গতকালকের ক্লাস করছেন? না দাদা, করা হয়নি। গত ক্লাসটা মানে ক্লাস নাম্বার 4 ক্লাসে আমরা এরকম অপারেটিং টাইমের অঙ্ক করেও ফিনিশ করে বহু আগে ফেলেছি। আপনি ক্লাসটা করে নেবেন, তাহলে বুঝে যাবে। ঠিক আছে? সামনে আরো অঙ্ক আছে, অন্য অঙ্ক, কিন্তু অপারেটিং টাইমের অঙ্কগুলো করা হয়ে গেছে। আচ্ছা দাদা, ওই যে সামনে যে আপনি অঙ্ক করাবেন, এই যে আমাদের এই শুক্রবার হচ্ছে পিডিবির একটা পরীক্ষা হয়ে গেল, তো সেখানে দেখলাম যে আপনার সুইস গিয়ার থেকে একটা কোশ্চেন আসছিল। তো আপনি একটু যদি কোশ্চেনটা আপনি যদি সলভ করে দিতেন মনে হয় উপকৃত হতো। কোশ্চেনটা অনেকভাবে সলভ করছে। কোশ্চেনটা আপনাদের এই ক্লাসেই আছে, মানে আপনাদের হচ্ছে আজকে কত 5 সপ্তম নাম্বার ক্লাসেই হচ্ছে ওই টপিকস এর পড়া। এটা হচ্ছে ট্রান্সফরমারের সার্কুলেটিং কারেন্ট মেথডের রিলের অঙ্ক। এই অঙ্কর মেথডেই হচ্ছে এই অঙ্কগুলো করানো হবে। তখন আপনি নিজে সলভ করতে পারবেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওকে জি, ওকে, ওয়েলকাম। আচ্ছা, কামরুল হাসান প্রশ্ন করতে পারেন। দাদা আদাব। দাদা জি দাদা হচ্ছে ওই যে আমরা যে দাদা রিলে ইউজ করলাম, যে ডিরেকশনাল রিলে, তো দাদা আমরা কি সাব স্টেশনে সাধারণত কি ইনডিরেকশনাল রিলে গুলো ইউজ করি? মানে সাবস্টেশনে ডিরেকশনালও আছে, নন ডিরেকশনালও আছে, হ্যাঁ, আইডিএমটিও আছে, ডিএমটিও আছে, সবই আছে। কিভাবে মানে একটা সার্কিট, মানে আমাদের তো ইনডিরেকশন, ওই যে নন ডিরেকশনাল দাদা, মানে সার্কিট ব্রেকারটাও যদি ফল্ট হয় ওইটাও ইয়া করবে, আবার দুই দিক থেকে ইয়া করবে, মানে ফল্ট হলে ওটা দেখা। কিছু কিছু জায়গায় আপনার অবশ্যই ডিরেকশনাল ওভার কারেন্ট আপনাকে দিতেই হবে। আমি সেই জন্যই বুঝালাম যে ডিরেকশনাল কেন জরুরি। সে একটা নির্দিষ্ট দিকে, হ্যাঁ, ডিরেকশন সে সব সময় দেখবে। যে মনে করেন আমরা যদি জেনারেটরের কথা চিন্তা করি, কখনো বলেন তো জেনারেটর যদি মোটর হয়ে যায় এটা কি আপনি চান? আমরা একটু দেখি, আমরা একটু দেখি যে এটা হচ্ছে আপনার জেনারেটর। এই জেনারেটরটা ঘুরতেছে, ঘুরে এদিকে পাওয়ার দিচ্ছে। এইখানে আপনি ডিরেকশনাল কারেন্ট বসাই দিলেন, ওভার কারেন্ট রিলে। ডিরেকশনাল কি? সে এদিকে কারেন্ট গেলে ঠিক আছে, ওকে, কিন্তু যদি এদিকে কারেন্ট যায় তাহলে হচ্ছে সে বলতেছে নট ওকে, মানে এদিকে কারেন্ট গেলেই সে কি করবে? কাজ করবে। আচ্ছা, তাহলে এখন গ্রিডে পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে জেনারেটর, ঠিক আছে তো? ঠিক আছে না? কিন্তু কখনো যদি এমন হয়, ওই যে বললাম যে গ্রিডের থেকে সাপ্লাই দিচ্ছে না, এখানে একটা ফল্ট হয়েছে, এই লাইনের মধ্যে
যাইতে যাইতে একটা ফল্ট হয়েছে, ফল্ট হওয়ার সাথে সাথে সে এই গ্রিডে পাওয়ারটা না গিয়ে তখন এই জিনিসটা মোটর এই জেনারেটরটা সে কি করলো, মানে গ্রিডে পাওয়ার সাপ্লাই না দিয়ে উল্টা গ্রিড থেকে নেওয়া শুরু করলো। এই ফল্টের কারণে মনে করেন এমন একটা আনব্যালেন্স হয়ে সে উল্টা গ্রিড থেকে নেওয়া শুরু করলো। তো সে যদি গ্রিড থেকে নেওয়া শুরু করে তাহলে এটা কি আপনি চান গ্রিড থেকে নেই? না দাদা। তাহলে গ্রিড থেকে নিলে কি হয়ে যাবে, সে মোটর হয়ে যাবে না? এখানে শ্যাফট ট্যাপ যেগুলো ছিল ওগুলো ঘুরে উল্টা আরো ভেঙে যেতে পারে না? এই জন্য তখন এই সব জায়গায় একমুখী যেন এদিকে যেতে পারবে কিন্তু উল্টা দিক থেকে যেন আসতে না পারে, এই জায়গায় এইসব জায়গায় আপনার এই ডিরেকশনাল রিলে গুলো বসাইতে হবে, না হলে কিন্তু খুব বিপদ হবে। থ্যাংক ইউ। জি ওয়েলকাম। আপনি রাসেল আহমেদ প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, মানে আমি অবশ্য একটা অ্যানসার পেয়ে গেছি ভাই, মানে এই ডিরেকশনাল রিলেটা এই জায়গাতে ইউজ করতে হয় এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। আচ্ছা। আর যেমন যে আরেকটা আমরা তো দেখলামই প্রথমে যে দেখাইলেন যে আমাদের একটা লাইন যাতে সচল থাকে এই জন্য ডিরেকশনাল রিলেটা ইউজ করা হয়। জি। আর একটা কোশ্চেন হচ্ছে ভাই, এটা হচ্ছে 2 নাম্বার ক্লাসে যে আমরা অঙ্ক করছিলাম ওখানে যে প্রথমে একটা নেম প্লেট দেখাইছিলেন সার্কিট ব্রেকারের, সার্কিট ব্রেকারে এসি কেন ব্যবহার করা হয় ওই দিন আমার ঠিক খেয়াল নাই, পরে ক্লাসটা আমি যখন আর একবার দেখছিলাম তখন মানে কোশ্চেনটা আমার এর মধ্যে আসছে আর কি। আপনি বলছিলেন যে মোটর ওই জায়গায় আছে যে স্প্রিংটাকে ঠেলার জন্য মোটর ইউজ করা হয়, কিন্তু আপনি তো এটাও বলছিলেন যে আমরা ওই পুরো সিস্টেমটাই ডিসি সোর্সে করবো, কেন তাহলে স্যার ওই জায়গায় এসি দেওয়া হলো? আচ্ছা, মোটরে কেন এসি দেওয়া হলো? সাধারণত মোটর গুলো আমরা চাইলে কিন্তু ডিসি দিতে পারতাম, হ্যাঁ। তো কারণ হচ্ছে কারণ স্প্রিং চার্জের নিয়মটা আপনি আগে একটু বুঝে দেখেন। স্প্রিং চার্জটা স্প্রিং থাকে দুইটা, তাই না? একটা ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। তো এখন স্প্রিং গুলোকে এমন ভাবে চার্জ করা থাকে যে এইটা ছিল মনে করেন যদি আনচার্জ অবস্থার স্প্রিং, আর এটাকে যদি চার্জ করা হয় মোটর ঠেলে ঠেলে মনে করেন এটাকে এই এটুকের ভিতরে ঠেলে রেখে দিছে, মানে এটাকে ঠেলে এইভাবে করে উপরে তুলে এটুকে রেখে দিল। ওকে, চার্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ফল্ট হলে একটা ট্রান্সমিশন লাইন মনে করেন যে একটা ট্রান্সমিশন লাইন এইভাবে ক্লোজ আছে, তো এটাকে মনে করেন এই স্প্রিং এর বাড়ি টাড়ি দিয়ে এটাকে কি করতে হবে, ওপেন করে দিতে হবে। তো সাধারণত একটা গ্রিডে এই ওপেনিং স্প্রিংটা এইভাবে চার্জ করে রাখলাম আমরা মোটর দিয়ে ঠেলে। তো এখন যখন ফল্ট হবে সে তখন এটাকে বাড়ি দিয়ে খুলে দিতে পারবে তো? পারবে না, যেহেতু চার্জ করা, মানে সে যখন ভালো ছিল তখন সে চার্জ করে রাখছে, যখন বিদ্যুৎ ছিল যখন সে চার্জ করে রাখছে, তো এখন এটাকে কি করতে পারবে, বাড়ি মেরে খুলে দিতে পারবে। আচ্ছা, যেটা ক্লোজিং স্প্রিং সেটাকেও আমরা আগে থেকে কি করলাম, এরকম চার্জ করে রাখলাম। তাহলে এখন সে আবার এটাকে লাগাতেও পারবে একবার, বিদ্যুৎ মনে করেন নাই এখন, তারপরেও সে এটা আমরা যদি খুলে দিয়েছে, তো খুলে দেওয়ার পরে আমরা যদি বলি যে এবার লাগাই দাও, সে লাগাই দিতে পারবে না? এটা মনে করেন খুলে দিয়েছে, বাড়ি মেরে এই স্প্রিংটা কাজ করছে, এটা বাড়ি মেরে খুলে দিয়েছে। এখন আবার যদি বলি আরেকবার লাগাই দাও, তখন সে আবার লাগাই দিতে পারবে না এটাকে, ফল্ট থাকা অবস্থায় আর কি। তাহলে এই স্প্রিংটা কাজ করবে, লাগাই দেওয়ার পরে এখন কিন্তু আর খুলবে না। কেন? ওই যে আর যে এই স্প্রিংটা তো এটাও ওপেন হয়ে গেছে, এটাও মানে আনচার্জ হয়ে গেছে, এখন আর খুলতে পারবে না। তাহলে দুইবার কাজ করানো যাবে, এই ব্রেকারটাকে কয়বার কাজ করানো যাবে? দুইবার কাজ করানো যাবে। তো এইভাবে যখন আপনার এই মোটর অপারেশন আর কাজ করবে না, গ্রিডে কোনো পাওয়ার থাকবে না, তখন আমরা কি করব, এটাকে এবার ম্যানুয়াল অপারেশন করব, এটাকে হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার স্প্রিংটাকে চার্জ করে দিব। কখনো এরকম ম্যানুয়াল অপারেশনও করা লাগতে পারে। আচ্ছা, এখন কেন এটাকে ডিসি মোটর দিলাম না? কারণ এই মোটরগুলোর ওয়াট সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। এত মোটা একটা স্প্রিংকে সে কম্প্রেসড করে কম্প্রেসড করবে, করতে গেলে তার বিশাল একটা পাওয়ার প্রয়োজন আছে। তো মোটরগুলো হেভি ওয়াটের হয়, তো হেভি ওয়াটের হয়, এত বড় হয়, অনেকটা এই মোটর দিয়ে আপনি যদি চান একটা টমটম গাড়ি হচ্ছে যে চালাই নিতে পারবেন আর কি, বুঝতে পারছেন? তাহলে এই ধরনের একটা মোটর যদি ডিসি ব্যাটারির মধ্যে যদি লাগানো থাকে, আর কতগুলোর জন্য, অনেকগুলো লাইন থাকলে অনেকগুলো মোটর আসবে, অনেকগুলো সার্কিট ব্রেকার মানে অনেকগুলো মোটর আসবে।
তো এতগুলো মোটর যদি ডিসি থেকে পাওয়ার একসাথে টানা শুরু করে ওই ব্যাটারি শেষ হয়ে ড্যামেজ হয়ে যাবে। মানে এটার জন্য ডিসি যদি করতে চাই মোটরটা, তাহলে এটার জন্য বিশাল বড় পাওয়ার হাউসেই লাগবে শুধু ডিসির। তো এই কারণে হচ্ছে এটাকে, যেহেতু আমাদের দুইবার সুযোগ আছে, মানে ওপেন ক্লোজের দুইবারের সুযোগ যেহেতু আছে, এই জন্য এটাকে আমরা এসিতে দিয়ে রাখছি আর কি। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ক্লিয়ার না? জি ভাই, ক্লিয়ার। আর যেহেতু ভাই এই যে আমরা যেহেতু মানে এসিতে তো কোনো ভরসা নাই, এই জন্য আমরা তো আমাদের তো একটা প্ল্যানই থাকবো যে ডিসির। হ্যাঁ, ডিসির প্ল্যান থাকবে হচ্ছে এই মোটরকে চালানোর জন্য না, ডিসির প্ল্যান থাকবে ওই যে রিলে টিলে গুলাকে অপারেট করার জন্য। জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। যে শিবলি সাদিক শুভ প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, ভালো আছি। শিবলি সাদিক শুভ, আপনার প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো। জি আমরা এখন শুনতে পাচ্ছি। শিবলি সাদিক শুভ, আমরা কোনো প্রশ্ন, জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, ওই জেনারেটরের শিবলি সাদিক শুভ, আমরা জেনারেটর পর্যন্ত শুনছি, আর কিচ্ছু শুনিনি। শুভ, আমরা আপনার প্রশ্নটি শুনতে পাচ্ছি না, আপনার প্রশ্নটি শুনতে পাচ্ছি না। আপনি অলরেডি দেখি যে আউট, মানে চলে গেছেন। আচ্ছা যাই হোক, তো উনি যদি আবার আসে তাহলে হয়তো আমরা ওনার প্রশ্নটি শুনবো। তো আপনাদের কে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, এবং দীর্ঘ অনেকদিন হয়তো বন্ধ থাকবে। আগামী ক্লাসটি রুটিন অনুযায়ী, অর্থাৎ আগামী 18 কি কত তারিখ আমি রুটিনে দিয়েছি তত তারিখেই হবে। তো ততদিন আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় পড়াশোনা চালিয়ে যাবেন। আমার আশায় বসে থাকেন না, আমি হলাম এক ফাঁকিবাজ, মাঝে মধ্যে হঠাৎ করে আসি পড়ানোর জন্য। সুতরাং আমার আশায় বসে থাকলে নিশ্চিত ফেল করবেন। এই জন্য হচ্ছে আপনারা নিজের পড়ালেখা ঠিক মতো চালিয়ে যাবেন, আমি মাঝে মধ্যে এসে বগর বগর করে যাব। শিবলি সাদিক শুভ, আপনি কি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন? একবার দেখলাম আবার চলে গেছে। প্রশ্নটি যদি উনি চ্যাট বক্সেও দিতেন তাহলে আমরা দেখতে পেতাম। আচ্ছা যাই হোক, তো উনি আসতে থাকুক, আমরা দু চারটি কথা বলে শেষ করব। বিষয়টা হচ্ছে যে আপনাদের এই রিলের সম্পর্কিত এই বিষয়গুলো কেমন লাগছে? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই। খুব ভালো লাগছে দাদা। এটা একদম বাস্তব জীবনের গল্প, কিন্তু আপনাদেরকে আমি যে কথাগুলো বলে যাচ্ছি একদম বাস্তব জীবনের গল্প। আপনারা বিশ্বাস না হলে যখন বাস্তব জীবনে আসবেন তখন বুঝতে পারবেন যে জাস্ট এই 2-4টা জিনিস জানে বলে বিএসসি ইঞ্জিনিয়াররা আপনাদের সাথে কি আচরণ করবে। হ্যাঁ, যারা ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ছে তারা 2-1 জন, সবাইও জানে না, 2-1 জন যারা জানবে এরা আপনাদের সাথে কি আচরণ করবে, কি ভাব নিবে, আপনারা নিজেরাই তখন কল্পনা করবেন এই জিনিস জানা না থাকলে আমার যে আজকে কি হইতো। হ্যাঁ, জাস্ট সিম্পল জিনিস কিন্তু, বুঝছেন তো। আচ্ছা, শিবলি সাদিক শুভ কি আসছে? আসে নাই? দাদা আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সাইদুল বলছিলাম। হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা দাদা, হ্যাঁ দাদা আলহামদুলিল্লাহ, আমার শরীর ভালো না, এই জন্য বেশি একটা ইয়া করতে। আচ্ছা আচ্ছা, যত্ন নেন দাদা। এই যে এখানে যে স্ট্রিং গুলো আঁকছেন দাদা, এটা কি আমাদের রিলে না? হ্যাঁ, এটা কি আঁকছেন দাদা? সার্কিট ব্রেকারের ওপেন করা এবং ক্লোজ করার জন্য স্প্রিং ব্যবহার করে, ওই স্প্রিং গুলো আঁকছি। গাড়িতে যেরকম স্প্রিং থাকে না গোল গোল, ওইরকম স্প্রিং থাকে। জি জি। ওপেন করতে গেলে তো মনে করেন একটা মোটর যদি টাইনা নিয়ে আস্তে করে ঘুরে ঘুরে যদি ওপেন করে, সেখানে তো আর্ক তৈরি হয়ে
আগুন টাগুন দইরে একদম ছারখার হয়ে যাবে। তাহলে আর্ক তৈরি হবে তো, আর্কটাকে এক্সটিংগুইশ করছেন কিন্তু তারপরও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এক বাড়ি মাইরা যেন ধাম করে ওপেন করতে পারি, বাড়ি মাইরা যেন জোড়া লাগাই দিতে পারি, এই জন্য স্প্রিং টেকনোলজি। বুঝতে পারছেন? জি দাদা। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ দাদা। জি ওয়েলকাম। আচ্ছা, আমার আমরা প্রেশারও মানে লো হয়ে গেছে, যার কারণে বসেও থাকতে পারি না, গতকালকেও ক্লাস করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, যাক, সুস্থতা কামনা করছি, যত্ন নেন নিজের শরীরের। আচ্ছা, সুস্থ হয়ে যাবেন। ওকে দাদা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আমরা শিবলি সাদিক শুভকে হয়তো আর পাইনি, অন্য আরেকদিন হয়তো ওনার প্রশ্নটি শুনে নিব। তো আজকে আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। শুভরাত্রি দাদা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।